পুরা এই সেশনটার উপরে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব, ঠিক আছে? So let us start with the general guidelines on how to write a thesis or project paper. তো যেহেতু এটা হচ্ছে আপনারা সাবমিট করবেন, যেহেতু এটা আপনারা সাবমিট করবেন হচ্ছে ডিপার্টমেন্টে। সো সাবমিট করতে গেলে একটা নর্মাল একটা ফরম্যাট আমি দিচ্ছি, কাভার পেজে হচ্ছে এরকম একটা জিনিস থাকবে যেখানে টপিক টাইটেল অফ দ্য থিসিস প্রজেক্ট পেপার শুরুতে, তারপর সাবমিটেড টু দ্য এমবিএ প্রোগ্রাম, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, সুপারভাইজড বাই, সিগনেচার অফ দ্য সুপারভাইজার, তার নাম, ডেজিগনেশন, ডেট, দেন সাবমিটেড বাই your name, your signature, your name, ID and date. এটা হচ্ছে একটা ওভারঅল একটা কভার পেজ যেটা আপনার থিসিসের শুরুতে আপনার দিবেন while submitting it to the department. আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে যে থিসিস লেখা শুরুর আগে, তার মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে শুরু যখন আমরা করব তখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, মানে আমাদের টপিকটাকে সিলেক্ট করতে হবে, রাইট? আমাদের টপিক সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো টপিক সিলেকশনের সঙ্গে প্রশ্ন আসে আমরা কোথা থেকে পাবো, ঠিক আছে? আমি কোথা থেকে টপিক সিলেক্ট করবো? The starting point should be the এরিয়াটা, স্টার্টিং পয়েন্ট শুড বি দ্য এরিয়া উইচ ইন্টারেস্টস ইউ মোর। যে এরিয়ায় কাজ করতে আপনি সব প্যাশনেট, যে এরিয়ায় কাজ করতে আপনি অনেক ইন্টারেস্টেড, অর্থাৎ ব্রড একটা এরিয়া আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল, ব্রড এরিয়া কুড বি এন্টারপ্রেনারশিপ, ব্রড এরিয়া কুড বি স্টক মার্কেট, জেন্ডার, বিহেভিয়ারাল ফাইন্যান্স। হ্যাঁ, অর্থাৎ যে এরিয়াটা আপনাকে ইন্টারেস্ট করবে এবং আপনি ইউ আর ভেরি মাচ প্যাশনেট টু ওয়ার্ক অন দ্যাট এরিয়া, দ্যাট কুড বি দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট ব্রড এরিয়াটা সেট করার পরে ইউ ন্যারো ইট ডাউন টু আ মোর স্পেসিফিক, অর কি বলবো, ন্যারো ডাউন করা একটা স্পেসিফিক টপিকে। যেমন যদি আপনার ক্যাপিটাল স্টক মার্কেট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অ্যাসেসিং স্টক মার্কেট ভলাটিলিটি ইন বাংলাদেশ কুড বি দ্য স্পেসিফিক, আমি এটা উদাহরণ হিসেবে বলছি, কুড বি দ্য স্পেসিফিক টপিক অন উইচ ইউ ক্যান ওয়ার্ক অন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্টক মার্কেট ভলাটিলিটি ইন বাংলাদেশ, অ্যাসেসিং স্টক মার্কেট ভলাটিলিটি ইন বাংলাদেশ, এই নিয়ে তো কাজ হয়েছে অনেক। হ্যাঁ, তো এখন লুক ফর পেপার্স that is done on this topic at least in the last 5 years. এখন কোথা থেকে আমরা দেখবো? ওয়ান সোর্স কুড বি, যে আমি প্রথম যে পয়েন্টটা লিখেছি, স্কোপাস সিএসভি ফাইল, যেটা ডাউনলোড করা যায়। আপনি যদি গুগলে এটা সার্চ দেন স্কোপাস সিএসভি ফাইল, দেখবেন কিভাবে এটা এক্সেলে এক্সপোর্ট করা যায়। অর্থাৎ এখানে আপনার একটা, আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে অনেক ধরনের ফিল্টার প্রসেস আছে, এটা কি সোশ্যাল সায়েন্স, বিজনেস, আপনি কোন এরিয়াতে দেখতে চাচ্ছেন, কত সাল থেকে কত সাল দেখতে চাচ্ছেন, কিভাবে করবেন। ওই যে ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, এখানে সম্পূর্ণভাবে দেখা দেওয়া হয়েছে যে কিভাবে আপনি স্কোপাস সিএসভি ফাইলটা ডাউনলোড করে এক্সেলে এক্সপোর্ট, মানে এক্সেলে আবার নিতে পারবেন, ঠিক আছে? তো সেখানে আপনি দেখবেন যে গত 5 বছরে ধরেন স্টক মার্কেট ভলাটিলিটি নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে কি কাজ হয়েছে, বাংলাদেশে কি কাজ হয়েছে, এবং ট্রাই টু আইডেন্টিফাই গ্যাপস, যে বিদেশে এবং আমাদের দেশে যে কাজগুলো হয়েছে কোথায় গ্যাপটা আছে, যে গ্যাপটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কোনো কোনো পেপারে দেখা যায় যে কনক্লুশনের পরে ফিউচার রিসার্চ একটা সেকশন থাকে, অর্থাৎ যে সেকশনে ওইখানকার রিসার্চাররা যে কাজগুলো করেছে সেখানে কিছু লিমিটেশন বা তারা হয়তো যে জিনিসটা ক্যাপচার করতে পারেনি সেটা তারা ফিউচার রিসার্চের জন্য রেখে দিয়েছে। সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য সোর্সেস ফর আইডেন্টিফাইং গ্যাপস অর টপিক, এবং যেটা আপনাকে মানে আপনি যেটা গ্যাপ আইডেন্টিফিকেশনের মাধ্যমে আপনি টপিকটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো গ্যাপটা যখন আপনি যখন সিলেক্ট করেন, সেক্ষেত্রে ইন ব্রডার সেন্স gap can be identified but not limited to these areas. যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি কোথা থেকে আমরা গ্যাপ পেতে পারি, যে এমন একটা টপিক আমরা নিতে পারি যে টপিকটা is not, মানে was not done in Bangladesh before or could be under researched in Bangladesh, অর্থাৎ very few studies have been done on this topic in Bangladesh. That could be one potential source of gap. Another gap could be methodological addition, অর্থাৎ এই পেপার বা স্টক মার্কেট ভলাটিলিটি নিয়ে অ্যাসেসমেন্ট নিয়ে যে মেথডগুলো অ্যাপ্লাই করা হয়েছে, এখন নতুন পেপারে বা নতুন ভাবে এখন লেটেস্ট পেপারে মেথডোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, আপনি হয়তো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্যাট মেথড ইন while assessing the stock market volatility in Bangladesh. That could be another source of gap identification. আরেকটা হতে পারে কিরকম,
ডেটা সেট এক্সটেন্ডেড আপ টু দ্য লেটেস্ট পিরিয়ড, অর্থাৎ 2018 পর্যন্ত এই স্টাডিটা করা হয়েছে, আপনি সেটাকে 2025 পর্যন্ত নিয়ে দেখতে চান যে কোনো চেঞ্জ আসলো কিনা, বা হোয়াট ইজ দ্য রেজাল্ট, আপনার ওখান থেকে আপনার অ্যানালিসিসটা কি হতে পারে। ঠিক আছে? তো সেরকম ওভারঅল এই পুরা ডিসকাশনটাকে যদি আমি একটু সামারি করি, সো দিজ আর সাম অফ দ্য ডাইরেকশনস অ্যাবাউট আইডেন্টিফাইং গ্যাপস ইন দ্য লিটারেচার। কি ধরনের গ্যাপ হতে পারে? একটা হচ্ছে এভিডেন্স গ্যাপ, অর্থাৎ যে স্টাডিটা বাংলাদেশে আগে হয়নি, অথবা হলেও খুবই কম হয়েছে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা, যে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, ফিউ স্টাডিজ অন ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন রুরাল বাংলাদেশ। এই বিষয়ে হয়তো কোনো হয়নি, সো এখানে একটা গ্যাপ আছে। গ্যাপ কুড বি ফ্রম মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে মেথোডোলজিটা আগে যে ধরনের মেথোডোলজি অ্যাপ্লাই করা হতো, লেটেস্ট পেপারে হয়তো অ্যাডভান্স মেথোডোলজি অ্যাপ্লাই করা হচ্ছে, সো ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট মেথড অ্যান্ড সি ইয়োর রেজাল্ট। Then population gap, certain groups can be understudied. For example, limited research on elderly women entrepreneurs. The example হিসেবে দেওয়া, কিন্তু হ্যাঁ এটাকে এত মানে ইয়ে করে নেওয়ার কিছু নাই। তারপরে ধরুন conceptual gap, weak or outdated theory. Example হতে পারে applying behavioral finance models without considering cultural norms. Contradiction gap, there could be studies where they found mixed evidence, যেমন mixed evidence on whether microfinance empowers women or not. যে সমস্ত স্টাডিতে মিক্সড এভিডেন্স আছে, সেগুলোকে আপনি নতুনভাবে আলোচনা করে আপনি সেটা থেকে একটা নতুনভাবে একটা স্টাডি করে দেখতে পারেন যে আসলে কি আপনি মিক্সড রেজাল্ট পাচ্ছেন, নাকি মেজরিটি কেসে ইউ ফাইন্ড পজিটিভ অর নেগেটিভ রেজাল্টস। সো দিজ আর সাম অফ দ্য sources of identifying gaps in the literature, যেটা আপনাকে আপনার not only identifying gaps but also help you to make contribution in the existing literature. গ্যাপ থেকে কিন্তু আমার কন্ট্রিবিউশনটা আসে, যে নতুন কোন জিনিসটা আপনি আপনার রিসার্চে দেখাচ্ছেন যেটা আগে দেখানো হয়নি। দ্যাট ইজ দ্য গ্যাপ আইডেন্টিফিকেশন, দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশন দ্যাট ইউর গোয়িং টু মেক ইন ইয়োর স্টাডি। সো যখন আপনার টপিক সিলেকশনের ক্ষেত্রে তাহলে আরো যে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ensure that you have access to data either through surveys, interviews or secondary data set. অর্থাৎ আপনি যেই টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনাকে দেখতে হবে যে ওই টপিকের ডেটা অ্যাভেলেবল কিনা। এটা কি প্রাইমারি ডেটা হলে তো প্রাইমারি ডেটা, যদি সেকেন্ডারি ডেটা সেট হয় সেটা অ্যাভেলেবল কিনা। সো আপনার টপিকটা বেস করতে হবে, বেস ইয়োর টপিক অন আ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক. Which theories help explain this particular event? For example, flexibility theory allows us, or flexibility theory encourage people to go for entrepreneurship. মানে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, ফ্লেক্সিবিলিটি থিওরিটা কি বলছে, যে ফ্লেক্সিবিলিটি থিওরি offers a solution to particularly women to make a balance between their household activities and outside work. So flexibility theory এটাকে সাপোর্ট করে। আবার যদি বিহেভিয়ারাল ফাইন্যান্স থিওরি আবার কি করতে পারে, হেল্প এক্সপ্লেইন সেভিং প্যাটার্ন ইন আ হাউসহোল্ড। তো এই ধরনের কোনো থিওরির উপর বেস করে আপনার কনসেপ্টটাকে আপনি ডেভেলপ করছেন কিনা, সো টপিক সিলেকশনের সময় সেই জিনিসটাও একটু খেয়াল রাখা দরকার। আবার কি খেয়াল রাখা দরকার, এইম ফর আ টপিক দ্যাট কানেক্টস থিওরি টু প্র্যাকটিস, যেটা আমি বললাম সেটাই একটা এক লাইনে এটা বলা হলো। আর পরের যে জিনিসটা লাস্টে যেটা বলা হচ্ছে, যে থিঙ্ক অ্যাবাউট policy relevance. How might your findings matter beyond academia? The example দেওয়া আছে যে a thesis on digital financial literacy could inform education programs or fintech policy. অর্থাৎ পলিসি মেকারদেরকে কিভাবে আপনার আউটকামটা হেল্প করতে পারে টু ফর্মুলেট নিউ পলিসিস রিগার্ডিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলাকে মাথায় রাখতে হবে টপিক সিলেকশনের সময়। সো ওভারঅল আমরা যদি সামারিটা দেখি, তাহলে টপিক সিলেকশনের ক্ষেত্রে কোন ধরনের টপিককে আসলে সিলেক্ট করা উচিত। গুড টপিক অফেন কম্বাইন্স ইয়োর ইন্টারেস্ট, অর্থাৎ এমন একটা টপিক আপনি নেওয়া উচিত যেটা আপনাকে আপনি প্যাশনেট অ্যাবাউট ওয়ার্কিং অন দ্যাট টপিক, হ্যাঁ, দ্যাট কিপস ইউ এনগেজড। এমন একটা টপিক নেওয়া উচিত যে টপিকটা দ্য টপিক হ্যাজ অরিজিনাল ভ্যালু, অর্থাৎ আপনি একটা গ্যাপ আইডেন্টিফাই করতে পেরেছেন এবং এই গ্যাপটার উপরে এখন আপনি কাজ করলে that must contribute to the existing literature. The topic must have a practical relevance. অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, যে what impact does it have on the relevant stakeholders, policy makers, এখানে আপনাদের কোনো কন্ট্রিবিউশন ওই টপিকটার আছে কিনা। মেথোডোলজি, এমন একটা মেথোডোলজি আপনি স্টাডিতে ইউজ করবেন যেটা that offers greater flexibilities and conceptually less restrictive, অর্থাৎ that
এনশোরস কমপ্লিশন অফ ইউর প্রজেক্ট। এটা হচ্ছে টপিক সিলেকশন বিষয়ক যে কথাবার্তাটি। তো ওয়ান্স ইউর টপিক হ্যাজ বিন সিলেক্টেড, এখন আপনার যখন টপিক সিলেকশন হয়ে গেল, তো এখন আমাদের দেখতে হবে যে এখন এই টপিকটা সিলেক্ট করার পরে আমাদের প্রপোজালে যেতে হবে। ঠিক আছে, ওয়ান্স দ্য টপিক ইজ সিলেক্টেড, প্রপোজাল রাইটিং স্টার্টস, কারণ আপনার প্রপোজাল হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য সুপারভাইজার। যে সুপারভাইজার যদি কনভিন্সড হয় যে না, এই কাজটা আসলে ডুয়েবল, এই কাজটা করা উচিত, এই কাজটা করলে এটার এই যে যে কথাগুলো বললাম, এটা নতুনত্ব আছে, এটা পলিসি রেলেভেন্স আছে, ইট ইজ বেসড অন আ ভেরি স্ট্রং থিওরিটিক্যাল ফাউন্ডেশন, যখন সুপারভাইজার কনভিন্সড হবে, অর্থাৎ সে যখন অ্যাপ্রুভাল দিবে, তখন আমরা থিসিস আসল রাইট আপে চলে যাব। তার মানে এখন আমরা যে ফেজে আছি সেটা হচ্ছে প্রপোজাল রাইট আপ। আসলে কিন্তু প্রপোজাল লিখতে কিন্তু অনেক মানে মান্থস, ইট টেক্স মান্থস, অনেক মাস সময় লাগে একটা মানে প্রপার প্রপোজাল লিখতে। কিন্তু সিন্স আমরা এমবিএ তে আমরা এখন যে ফেজে আছি, সেখানে আপনাদের একটা টাইম লিমিটেশন আছে, টাইমের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে প্রপোজালটা অত বেশি বড় হওয়ার দরকার নাই। 2 to 3 পেজ একটা প্রপোজাল যদি আপনি লেখেন, সেই 2 to 3 পেজ প্রপোজালটা আপনি যদি আপনার সুপারভাইজারকে কাছে প্রেজেন্ট করেন, সো ইউজুয়ালি এই প্রপোজালটা কি করে, প্রপোজাল গিভস আ ব্রিফ বাট ক্লিয়ার ডাইরেকশন অ্যাবাউট হাউ ইউ উইল কন্ডাক্ট দ্য রিসার্চ। সো ইউজুয়ালি মানে প্রপোজালে যেটা আমি বললাম যে আপনার যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে, এমবিএ তে আপনাদের সাবমিট করতে হয়, তো 3 পেজের একটা প্রপোজাল যদি আপনি লেখেন, কন্টেইনিং দিস ইন্ট্রোডাকশন, brief literature review, objective of the study, data methodology, expected outcome, and some references. সো প্রপোজালের মধ্যে একটা ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশনে কি হবে যে এই এই আলোচনাটা এমন, অর্থাৎ এই যে ভাগগুলা বললাম, কম্পোনেন্ট গুলা বললাম, ইন্ট্রোডাকশন, ব্রিফ লিটারেচার রিভিউ, অবজেক্টিভ, ডেটা মেথোডোলজি, expected outcome, and references, this will allow the supervisor to know exactly what you want to do. এটা সম্পর্কে সুপারভাইজার একদম ভালো মতো ভাবে সে ক্লিয়ার একটা আইডিয়া পাবে। ঠিক আছে, সাপোজ আপনার টপিক হচ্ছে, একটা উদাহরণ, জাস্ট একটা হাইপোথেটিক্যালি বলছি, একটা টপিক হচ্ছে ধরেন ইম্প্যাক্ট অফ ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি অন ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ জেনজি পপুলেশন অফ বাংলাদেশ, ধরেন এটা হচ্ছে টপিক। তাহলে এই টপিকটাই আপনার, তাহলে এটা যদি আপনার টপিক হয়, এখন প্রপোজাল লিখবেন, প্রপোজাল লিখতে গেলে ইন্ট্রোডাকশনে আপনার বলতে হবে এই টপিক সিলেক্ট করলাম কেন, হোয়াট ইজ দ্য রেশনাল অর সিগনিফিকেন্স অফ দ্য টপিক, এটা নিয়ে কেন আমাদের এখন এত মাথা ব্যথা। ঠিক আছে, এটা এটা দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই আর্গুমেন্টস, ব্যাকড বাই সাম রেলেভেন্ট ডেটা, যে কেন এই ফাইন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ জেনজি পপুলেশন, এটা নিয়ে কেন আমাদের এত মানে এখন এটা নিয়ে আমাদের কেন চিন্তা করতে হবে, এই জিনিসটাকে স্ট্যাবলিশ করতে হবে আপনার ইন্ট্রোডাকশন ফেজ। ঠিক আছে, সো ইন্ট্রোডাকশনের পরে যে ব্রিফ লিটারেচার রিভিউ, এটা আমি যেহেতু বললাম যেটা এখনো প্রপোজাল যেহেতু, সেজন্য এটা একটা ব্রিফ একটা লিটারেচার রিভিউ হবে যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল ওয়েলবিং নিয়ে ভালো ভালো পেপারে কি কি কথা বলা হয়েছে এবং এদের মধ্যে কি ধরনের সিগনিফিকেন্স বা এই ধরনের রিলেশনশিপটা কিরকম পাওয়া গেছে, এরকম একটা লিটারেচার রিভিউ আপনি দিবেন। Objective of the study must be aligned with your topic followed by some secondary objectives, অর্থাৎ আপনার টাইটেল যেটা, আপনার টপিক যেটা, that has to be your primary objective. সো এখন যদি আমি যেটা উদাহরণটা দিলাম যে আমার টপিকটা ছিল ইম্প্যাক্ট অফ ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি অন ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ জেনজি পপুলেশন অফ বাংলাদেশ, তাহলে এটার অবজেক্টিভ ওটার সাথে অ্যালাইন করে আমার হওয়া উচিত, the primary objective is to assess the impact of digital financial literacy on financial well-being of Gen Z population of Bangladesh. In the process, হয়তো এরকম হতে পারে, এইটার এই অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে গিয়ে আমাদের আরো কিছু সেকেন্ডারি অবজেক্টিভের হয়তো আমরা সম্মুখীন হব। দোজ অবজেক্টিভস আর অ্যাজ ফলোজ বলে আপনি 2-3টা সেকেন্ডারি অবজেক্টিভ হলেও হতে পারে, that is totally based on the nature of the topic. Okay, দেন ডেটার মেথোডোলজি, যেটা এই মেথোডোলজিটা কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ। সো এটা যদি সার্ভে বেসড হয় তাহলে এটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ যে সেকেন্ডারি ডেটা যদি থাকে, সো সেটা হলে এটা ডেটা সোর্সটা কি, কি টুলস ইউজ করা হচ্ছে, কোনো লিমিটেশন আছে কিনা। না, যদি আমি এই উদাহরণটা নিয়েই কথা বলি যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ জেনজি পপুলেশন অফ বাংলাদেশ, এটা যদি সার্ভে বেসড হয়, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলের ছেলেপেলেদের যে একটা গুগল ফর্ম দিয়ে তাদের কোয়েশ্চেনিয়ার দিয়ে একটা কিছু বানানো হলো, তো সেই ক্ষেত্রে এটা কোয়ালিটেটিভ যদি হয়ে যায়, তার সেটা করতে গিয়ে যদি কোনো লিমিটেশন থাকে, লিমিটেশন হয়তো এরকম হতে পারে যেহেতু সার্ভে বেসড ডাটা, তো হয়তো নাম্বার অফ রেসপন্ডেন্টস আরো বেশি হলে ভালো হতো,
এটা এক ধরনের লিমিটেশন হতে পারে। সো এই লিমিটেশন গুলাও এখানে আপনাকে ইনকর্পোরেট করতে হবে। দেন এক্সপেক্টেড আউটকাম, এই পুরো স্টাডিটা থেকে আপনি কি আশা করছেন যে কি এখান থেকে হতে পারে, রেজাল্ট থেকে, আউটকাম থেকে আম, আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি কি দেখাতে চাচ্ছেন ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসির সাথে সেটা কি খুব সিগনিফিকেন্টলি রেলেভেন্ট উইথ ফাইন্যান্সিয়াল ওয়েলবিং অফ জেনজি পপুলেশন অফ বাংলাদেশ? যদি হয় সেক্ষেত্রে হাউ ইট ইজ গোয়িং টু হেল্প দ্য পলিসি মেকার্স টু মেক মোর পলিসিস রিগার্ডিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সামথিং লাইক দ্যাট। এবং লাস্টে যেটা আপনার আসছে রেফারেন্সেস, যেটা তো আপনার আছেই, আমাদের সেটা দিতেই হবে। সো এখন যখন প্রপোজালটা সুপারভাইজার হচ্ছে ইয়ে করে দিল, কি বলে, ওকে করে দিল, এখন আপনার শুরু হবে আম, আসল লেখালেখি। ঠিক আছে, থিসিসের যে ভিতরে যে বডিটা সেটা কিভাবে লিখবেন। তো এমনিতে তো আমরা নর্মাল পেপারে, আনিসু একটু পরে আপনাদের দেখাবে, নর্মাল যে পেপার আমরা দেখি সেই পেপারে তো অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট তো আসলে সবার শেষের অংশ। আমরা পুরো স্টাডিটা করে যাওয়ার পরে আমাদের যে সামারি একটা, সেটার মধ্যে আবার কি কি থাকবে সেটা আপনার পেপার থেকেও দেখতে পারবেন। তারপর আমি খুব ব্রিফলি এটা বলে দিচ্ছি যে অ্যাভারেজিং দ্য entire paper to about 100 to 150 words. Choose key sentences by, অর্থাৎ কোন এরিয়াতে আপনি কাজ করেছেন, অবজেক্টিভটা কি ছিল, কি মেথড অ্যাপ্লাই করেছিলেন, হোয়াট ইজ দ্য মানে মেজর ফাইন্ডিংস আউট অফ দিস অ্যানালিসিস। এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টে থাকবে। যে জিনিস অ্যাবস্ট্রাক্টে থাকবে না সেটা হচ্ছে references or tables or figures used in the main body, any conclusions that are not in the main body of the research, or any abbreviations or acronyms, এই জিনিসগুলা আপনার অ্যাবস্ট্রাক্টে থাকবে না। ঠিক আছে? সো নাও হোয়াট টু ইনকর্পোরেট ইন আ থিসিস অর প্রজেক্ট পেপার, সেটা যখন আমরা বলি তখন আমরা দেখি যে আম, একটা ইন্ট্রোডাকশন। তো এমনিতেই তো আমরা ইন্ট্রোডাকশন, সেকশন 1 হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যে জিনিসগুলো আনছি, যে স্টেটমেন্ট, এমনিতে তো আমরা প্রপোজাল যখন আপনারা সাবমিট করেছিলেন ওখানে আপনারা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলেন। প্রপোজালের যে জিনিসগুলো আমরা এখানে মানে দিয়েছিলাম, এখানে অনেক ইলাবোরেটলি ওই জিনিসগুলো আলোচনা করতে হবে। সো এখানে যে ইন্ট্রোডাকশন ব্যাপারটা আছে, ইন্ট্রোডাকশনে অবশ্যই আপনার কি কি থাকতে হবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম থাকতে হবে। হ্যাঁ, যে আপনার যদি আমি আমার আগের উদাহরণটাই যদি দেখি, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হচ্ছে ইউ ওয়ান্ট টু সি whether digital financial literacy has any impact on financial well-being of Gen Z population of Bangladesh. সো ওইটাকে সেন্টার করে আপনাকে লিখতে হবে, স্টোরি টেলিং এর মতো লিখতে হবে যে কেন আমরা এটা নিয়ে কাজ করতে এখন ইন্টারেস্টেড, গিভেন দ্য সিচুয়েশন দ্যাট, মানে আমি একটা এক্সাম্পল যদি দেই যে এখনকার ডিজিটাল এই যে প্রমোটিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থ্রু ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ আ প্রায়োরিটি, তাই না? যেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেখান থেকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসে, এটা ট্রুলি কানেক্টেড উইথ ফাইন্যান্সিয়াল ওয়েলবিং। তো এইভাবে র্যাশনাল গুলাকে আর্গুমেন্ট দিয়ে, ডেটা দিয়ে আপনাকে বুনতে হবে, মানে মানে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে। এবং সেটারই সাবসেকশন হচ্ছে 1.3-তে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি কুড বি হোয়াট, কন্ট্রিবিউশন হচ্ছে জেনজি নিয়ে এর আগে কোনোদিন কাজ হয় নাই, ধরেন এটা হচ্ছে কন্ট্রিবিউশন। সো এটাকে আপনার সুন্দরভাবে একটা এই সেকশনে আপনাকে সেটা লিখতে হবে। লিমিটেশন অফ দ্য স্টাডি, আমি একটু আগেই বললাম যদি এটা সার্ভে বেসড হয়, স্যাম্পল সাইজটা আরো বেশি ভালো হলে আপনার জন্য সুবিধা হতো, এরকম কোনো লিমিটেশন যদি থাকে ইউ শুড অ্যাড দ্যাট অ্যাজ ওয়েল। And then the outline of the study, 1.6 section outline of the study, যেটা আপনাকে বলবে যে সেকশন, এখানে আপনি এটা আলোচনা করার পরে সেকশন 2 is talking about the theoretical framework, followed by section 3 where we see the literature review, অর্থাৎ কোন কোন সেকশনে কি কি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, ওটাই হচ্ছে আউটলাইন অফ দ্য স্টাডি। ঠিক আছে? Then we then we are on section 2, যেখানে theoretical framework development if applicable, যদি আপনার টপিকটা is based on any theoretical aspect, ঠিক আছে, যে থিওরিজ এন্ড এভিডেন্স উপর ভিত্তি করে আপনি আলটিমেটলি একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারেন, সেই জিনিসগুলোকে আপনি আলোচনা করবেন সেকশন 2-তে। না, সেকশন 3-তে আমরা যেটা আসছি, সেকশন 3-তে আসা হচ্ছে লিটারেচার রিভিউ। তো সেকশন 3-তে লিটারেচার রিভিউ অলরেডি প্রপোজালে কিন্তু থেকে আপনি ধারণা পেয়ে গেছেন। আপনি প্রপোজালে যখন ব্রিফ লিটারেচার রিভিউ করছিলেন, আপনি তখন সেখান থেকে একটু ধারণা পেয়ে গেছেন যে আপনি কেমন করে লিটারেচার রিভিউ করবেন। কিন্তু এখানে এটা অনেক ডিটেইলে করতে হবে। যেমন কিরকম, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনালি এটা নিয়ে কি কাজ হয়েছে ওই পার্টিকুলার টপিক নিয়ে, এবং সেখান থেকে হতে হতে আপনি বাংলাদেশে এটা নিয়ে কি কাজ হয়েছে সেটা নিয়ে কথা বলতে বলতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আসলে কি কাজ হয়নি, যখন আপনি দেখলেন গ্লোবালি এবং বাংলাদেশে
আপনি বেশ কিছু পেপার ঘাটাঘাটি করে আপনি দেখলেন যে একটা এই ধরনের কাজ এখানে পার্টিকুলারলি হয়নি, সেটা মেথোডোলজিক্যাল রিলেটেড হতে পারে, মানে লেটেস্ট ডেটা সেট এমপ্লয় করা হয় নাই সেটাও হতে পারে, এটা খুবই আন্ডার রিসার্চ একটা ডেটা একটা টপিক সেটাও হতে পারে। আপনি সেটা নিয়ে দেখলে আপনি গ্যাপটা আইডেন্টিফাই করলেন, ঠিক আছে। সো এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে লিটারেচার রিভিউ যখন করছেন ইউ হ্যাভ টু মেনটেন লিঙ্কেজেস বিটুইন প্যারা অ্যান্ড ইভেন বিটুইন দ্য লাইন। অর্থাৎ মানে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যখন আপনি লিটারেচার রিভিউ করছেন, যে ফর এক্সাম্পল আগরওয়াল 2012 conducted a study on Indian economy using fixed effect model, এই ভ্যারিয়েবল সে অ্যাপ্লাই করেছিল এবং আলটিমেটলি হি ফাউন্ড that it একটা significant this variable has significant impact on that dependent variable. Contradicting results were documented by অমুক, এরকম। অর্থাৎ আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক থাকতে হবে, শুধু লাইনের সাথে লাইনের লিঙ্ক তা না, প্যারার সাথে প্যারাও আপনার একটা লিঙ্ক বজায় রেখে লিটারেচার রিভিউটা করতে হবে। এবং লিটারেচার রিভিউ করার উদ্দেশ্যই হচ্ছে সো দ্যাট ইউ ক্যান কাম আপ উইথ দ্য হাইপোথেসিস ডেভেলপ, ঠিক আছে। সো আমি যদি আবার আমার ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল ওয়েলবিং এর উদাহরণে যাই, সো বেসড অন দ্য অ্যাবাভ, ধরেন আমি যদি আলোচনা করি বেসড অন দ্য অ্যাবাভ ডিসকাশন, the following hypothesis has been developed. যেখানে H1, for example, hypothesis 1 could be DFL has a significant impact on financial well-being. এই যে হাইপোথিসিসটা আমি বললাম, এই হাইপোথিসিসটা কিন্তু আমাকে লিটারেচারই গাইড করেছে এই হাইপোথিসিসে আসতে। সেজন্য আপনি লিটারেচার রিভিউটা খুব ডিটেইল এবং খুবই কেয়ারফুলি করতে হয়, যাতে করে একটা কাউন্টার আর্গুমেন্ট এবং কন্ট্রাডিকশন থাকলে, সিমিলারিটি থাকলে এগুলো সব খুঁজে বের করা, এবং খুঁজে বের করে কোন ধরনের ভ্যারিয়েবল কারা ইউজ করেছে, কারা অমিট করেছে, কোন মেথোডোলজি তারা ইউজ করেছে, এরকম একটা ধারণা নিয়ে নিয়ে আগাতে আগাতে কিন্তু আপনি হাইপোথিসিস ডেভেলপমেন্ট দিকে আগাতে পারবেন, ঠিক আছে। দেন ইন সেকশন 4 there is data and methodology, যেই ডেটা মেথোডোলজিতে থাকবে সোর্স অফ ডেটা অ্যান্ড স্টাডি পিরিয়ড, স্যাম্পল টেকনিক অ্যান্ড স্যাম্পল সাইজ, মেজারমেন্ট অফ ভ্যারিয়েবলস, অ্যানালিটিক্যাল টেকনিক্স, মডেল স্পেসিফিকেশন, এই জিনিসগুলো আপনার ডেটা অ্যান্ড মেথোডোলজির মধ্যে আসবে। সেকশন 5-এ আসে ইম্পিরিক্যাল অ্যানালিসিস, যেটা ডেটা অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিংস, যেটা একটু পরেই আপনাদেরকে এনামুল হুদা স্যার এবং সাইফুদ্দিন স্যার আপনাদেরকে এই জিনিসগুলো আরো ইলাবোরেটলি বলবে। বাট আমি একটু জাস্ট টাচ করে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কি কি ধরনের জিনিস আপনি করবেন, প্রত্যেকটারই কিন্তু আবার অ্যানালাইজ করতে হবে যাই আপনি এখানে দিচ্ছেন। অর্থাৎ ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যদি দেন, সেটা থেকে আপনি ওই টেবিল থেকে আপনি কি পাচ্ছেন, ফাইন্ডিংসটা কি ধরনের আপনি অ্যানালিসিস সেখান থেকে আপনি ড্র করতে পারছেন, সেটা কিন্তু আপনাকে আবার এক্সপ্লেইন করতে হবে। আপনি যদি কোরিলেশন ম্যাট্রিক্স দেন, সেটার আপনার একটা কনক্লুশন ড্র করতে হবে। অ্যান্ড দের আর প্রিলিমিনারি টেস্টস, সেগুলো নিয়ে একটু পরে আলোচনা হবে ইন ডিটেইল, and the multiple regression analysis if applicable, other analysis and findings. So এই সেকশনটা পুরোপুরি ডিলস উইথ দ্য এম্পিরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিংস। লাস্টলি যেটা আসে কনক্লুশন অ্যান্ড পলিসি ইমপ্লিকেশনস। Conclusions থাকছে, policy implication that I already touched upon, যে how the findings of your research will benefit the policymakers, government, society, shareholders and company management and other stakeholders. Lastly, আপনারও একটা স্কোপ ফর ফিউচার রিসার্চ আছে, যে আপনি হয়তো যেই জিনিসটা আপনার প্রেজেন্ট রিসার্চে ক্যাপচার করতে পারেন নাই, বাট দের ইজ স্কোপ ফর ফিউচার রিসার্চ, সেই জিনিসটা আপনি সেখানে মেনশন করবেন ফর আদার রিসার্চার্স, ঠিক আছে, সো দ্যাট দে ক্যান গেট আ ডিরেকশন, যে আমরা ভবিষ্যতে কোন দিকে কাজ করলে আর একটু কমপ্লিট একটা সিনারিও আমরা পেতে পারি। সো তারপরে যেটা আসে যে রেফারেন্সেস, রেফারেন্সিং এর মধ্যে তো আমরা নর্মালি এপিএ ফলো করি, এপিএ স্টাইল ফলো করি, সেখানে আরো হার্ভার্ড স্টাইল আছে, শিকাগো স্টাইল আছে, এমএলএ স্টাইল আছে। সো নর্মাল প্র্যাকটিস হচ্ছে এপিএ এবং হার্ভার্ড স্টাইল রেফারেন্সিং। আর দেন দ্য অ্যাপেন্ডিক্স এর মধ্যে অ্যাপেন্ডিক্স 1 অ্যান্ড অ্যাপেন্ডিক্স 2, আমি এটা জাস্ট বললাম। অ্যাপেন্ডিক্সে কি থাকবে, অ্যাপেন্ডিক্সে থাকবে হয়তো এমন কোনো টেবল শোয়িং প্রিলিমিনারি টেস্ট রেজাল্টস, যেটা আপনি মেইন বডিতে দিচ্ছেন না কিন্তু অ্যাপেন্ডিক্সে দিচ্ছেন, অথবা স্টার্টা আউটপুটের যে রেজাল্টসটা সেটাও আপনি অ্যাপেন্ডিক্সে হয়তো দিতে পারেন। মেইন বডিতে দেওয়া, তার আউটপুটটা দেওয়া কিভাবে দেয় সেটা অন্যরকম ওয়ে আছে। সো আপনি হয়তো রেজাল্টটাকে আপনি হয়তো অ্যাপেন্ডিক্সে দেখাতে পারেন, ঠিক আছে। হোয়াট আর সাম অফ দ্য আদার কনসিডারেশনস, যদি আপনি টেবিল, গ্রাফ, চার্ট, পিকচার্স যেটা আপনি নিজে করছেন না, প্রডিউস করছেন না, সেক্ষেত্রে ইউ মাস্ট সাইট দ্য সোর্স, ওই টেবিলের নিচে, গ্রাফের নিচে, পিকচারের নিচে, যেটা সোর্সটা কোনটা ছিল। আর আপনি যদি নিজে এটা জেনারেট করেন তাহলে আপনি অবশ্যই সোর্স লিখবেন অথার্স ওন ক্যালকুলেশন, এই ধরনের কিছু, ঠিক আছে। সো প্রত্যেকটা টেবিল, চার্ট, ফিগার শুড হ্যাভ এ নিউমেরিক্যাল সিরিয়াল নাম্বার
with the title along with the source reference, এই জিনিসটা মনে রাখবেন। আর লাস্টে যেটা হচ্ছে যে raw data should not be presented in the main body of the project paper, that may be provided in the appendix, যেটা আমি আগেও মেনশন করেছি। তো যেই জিনিসটা এরপরে খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা এটা আমি না বললেই না, সেটা হচ্ছে প্লেজারিজম এন্ড এআই ডিটেকশন। যে ব্যাপারটা, প্লেজারিজম তো আমরা জানেন যে এটা কি, যে প্রেজেন্টিং সামওয়ান এলসেস ওয়ার্ক আইডিয়াস অ্যাজ ইউর ওন উইদাউট গিভিং প্রপার ক্রেডিট। সো এটা ডাইরেক্ট কপিং, প্যারাফ্রেজিং উইদাউট সাইটেশন, সেলফ প্লেজারিজম, এই ধরনের কিছু ওয়েতে আর কি প্লেজারিজম করা হয়। তো কিন্তু এটা কেন এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কনসিকুয়েন্সটা। এফ গ্রেডস থেকে শুরু করে, ডিসিপ্লিনারি অ্যাকশন থেকে শুরু করে ড্যামেজ রেপুটেশন, ঠিক আছে, এই কনসিকুয়েন্স গুলা, এবং ইট ভায়োলেটস ইউনিভার্সিটি পলিসিস অ্যান্ড ইট ইজ এগেনস্ট এথিক্যাল রেসপন্সিবিলিটি। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে প্লেজারিজম ইন এনি, যেভাবে পারা যায় আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করার কয়েকটা ওয়ে হচ্ছে যে ইউজ প্রপার সাইটেশন স্টাইল, এপিএ বলেন, হার্ভার্ড বলেন, এবং প্যারাফ্রেজ কারেক্টলি ইন ইউর ওন ওয়ার্ডস, change structure and wording, not just a few words. Keep track of sources while researching. Use plagiarism checkers before submission, অর্থাৎ টার্নিটিন আছে, আইথেন্টিকেট সফটওয়্যার যেটা আছে, সেটা দিয়ে চেক করে তারপর সাবমিট করার কথা বলা হচ্ছে। আর এআই ইন থিসিস, আমরা এআই কে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না। এআই আমাদের নানাভাবে হেল্পও করছে অনেকভাবে। এআই যে টুলগুলো আছে এখন আমাদের জীবনের সঙ্গে তো অনেকভাবেই এরা এআই জড়িয়ে গেছে, বাট যেটা মনে রাখতে হবে, ইটস সিম্পলি আ টুল। এআই টুলস ক্যান অ্যাসিস্ট উইথ ব্রেইনস্টর্মিং, সামারাইজিং, ফরম্যাটিং, বাট over reliance could lead to unoriginal work and hidden plagiarism, and your brain will eventually stop working। বলতে আমি যেটা বুঝাচ্ছি যে একটা ইনার্শিয়া পেয়ে বসে, মানে আপনার ইচ্ছাই করবে না ব্রেনটাকে কাজ করাই, তাহলে জং ধরে যাবে না ব্রেনটার মধ্যে। সো যেটা আমি বলছি যে এআই টুলস ক্যান বি ইউজড for brainstorming, for summarizing, for formatting, for idea generation, but it should not be the কি বলবো মানে সোল, you should not fully rely on AI for your research. এখন universities are increasingly monitoring AI generated content, and plagiarism checkers now include AI detection feature, যেটা দিয়ে এটা AI দিয়ে বানানো কিনা, সেটা টেবিল হোক, চার্ট হোক, বা এনি কন্টেন্ট, সেটা বোঝা যায়, বোঝার উপায় আছে। সো বেস্ট প্র্যাকটিস যেটা আমি লাস্টলি যেটা বলে একটু শেষ করতে চাই ফর ইউ, যে বি ট্রান্সপারেন্ট বাই অ্যাকনলেজিং ইফ এআই টুলস ওয়ার ইউজড, always cite sources even when paraphrasing, maintain your own logic and critical thinking, treat AI like a tool. It is useful, but not a replacement for critical and human thinking. এই কিছু জিনিসগুলোকে, ব্যাপারগুলোকে মাথায় রেখে, এবং আমি যে গাইডলাইনগুলো বললাম ওইভাবে নিয়ে যদি আপনি একটা থিসিস লিখেন, আশা করা যায় সেটা একটা ভালো থিসিস হবে, যেটা আলটিমেটলি কুড লিড টু পাবলিকেশন অ্যাজ ওয়েল। হ্যাঁ, ভালো জায়গায় একটা কিছু হওয়ারও একটা সুযোগ করে দিতে পারে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য জেনারেল গাইডলাইন্স অন হাউ টু রাইট আ থিসিস। এরপরে এনামুল কি আসছো? জি ম্যাম, আমি আছি ম্যাম। এরপরে এনামুল উইল টেক ওভার অন conducting the how to conducting the empirical research based on some of the different set of data. So Enamul, তুমি এখন তাহলে শুরু করো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। সো আমি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউ হ্যাভ এ ক্রস সেকশনাল ডেটা অ্যান্ড আপনি একটা এম্পিরিক্যাল রিসার্চ করতে চান ইউজিং দ্যাট ক্রস সেকশনাল ডেটা। অবভিয়াসলি সব ধরনের ক্রস সেকশনাল ডেটা আসলে আমার ডিসকাশনের মধ্যে কাভার করবে না। দেয়ার আর সাম ইউনিক রিসার্চ যেগুলো ধরেন একদম কোর ফাইন্যান্স, অ্যাসেট প্রাইসিং হতে পারে, অথবা আপনি ধরেন ডিভিডেন্ডের অ্যানাউন্সমেন্ট ইফেক্ট করতে চান, তার মানে হচ্ছে ইউ ওয়ান্ট টু ডু কাইন্ড অফ অ্যান ইভেন্ট স্টাডি। তো ওই টাইপের কাজের জন্য আমার আলোচনাটা না, আমার আলোচনাটা হচ্ছে যে ফ্রম এ সেকেন্ডারি সোর্স ইউ হ্যাভ কালেক্টেড ডেটা সেট যেটা বেসিক্যালি হচ্ছে ক্রস সেকশনাল, অ্যান্ড আপনি একটা ইম্পিরিক্যাল টেস্ট করতে চান, তার মানে হচ্ছে আপনার কাছে অলরেডি টেন্টেটিভ কিছু হাইপোথিসিস আছে যেগুলোকে আপনি ডেটা দিয়ে টেস্ট করবেন। তো ওই সংক্রান্ত আলোচনাগুলো। সো হাউ টু কন্ডাক্ট অ্যান ইম্পিরিক্যাল থিসিস ইউজিং ক্রস সেকশনাল ডেটা।
কাজটা শুরু করার আগে অথবা রিগ্রেশনটা রান করার আগে, মডেলটা বিল্ড আপ করার আগে আপনাকে এক গাদা ডায়াগনোসিস টেস্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে দেখতে হবে যে আপনার ডেটা সেটের মধ্যে মাল্টিকোলিনিটি কোন লেভেলে আছে। বাই মাল্টিকোলিনিটি আই মিন দ্যাট যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো লিনিয়ার লেভেলে একে অপরের সাথে অনেক বেশি কানেক্টেড, দ্যাটস কল মাল্টিকোলিনিটি। আপনাকে আরো চেক করতে হবে যে আপনার ডেটা সেটের মধ্যে আসলে আউটলায়ার, তার মানে হচ্ছে এক্সট্রিমলি লার্জ ভ্যালু অর এক্সট্রিমলি স্মল ভ্যালু কোন লেভেলে আছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে চেক করতে হবে যে আপনার যে রিগ্রেশনের যে রিজিডিউয়াল গুলা, প্রবেবল রিজিডিউয়ালস, ওই রিজিডিউয়াল গুলা কি আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান চেঞ্জ হলে ওইগুলা চেঞ্জ হচ্ছে কিনা। সো এই সংক্রান্ত যে বিষয়গুলা সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে, আমরা এজিউম করে নেই যে দিজ আর লিনিয়ার ইন এ ফাংশনাল ফর্ম, বাট আসলেই লিনিয়ার কিনা ওটা আমাকে আসলে চেক করে নিতে হবে। অ্যান্ড লাস্টলি, যেটা একটা স্ট্রং অ্যাজাম্পশন, যে আমরা এজিউম করে নিচ্ছি যে আমাদের রিগ্রেশনের এররগুলো আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড, বাট আমাদেরকে আসলে একটু চেক করে নিতে হবে। সো এই যে পাঁচটা ডিসকাশন আলাদা আলাদা, যে মাল্টি কমিউনিটি আছে কি না, আউটলায়ার আসলে কোন লেভেলে আছে, অথবা হেটারোস্ক্যাডাসিটি আছে কি না, এই সবগুলোকে আমরা আসলে বলি ডায়াগনোসিস টেস্ট। সো আমি কিছু মার্কার আপনাদের সামনে রেখেছি যেগুলা ট্রেডিশনালি ইকোনোমেট্রিশিয়ানরা ইউজ করে এই ঝামেলাগুলা ডায়াগনোসিস করার সময়। ফর এক্সাম্পল, মাল্টিকোলিনিটি আছে কি নাই এটা বোঝার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে দেয়ার আর গ্যামট অফ টেস্ট, বাট কোরিলেশন ম্যাট্রিক্স একটা টেস্ট হতে পারে। আমি শিওর যে আপনাদের স্ট্যাট 2 বা স্ট্যাট 1-এ আমরা ভিআইএফ, যেটাকে আমরা ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর বলে থাকি, ওইটা you know how to calculate those numbers. At the same time, condition index দিয়েও আমরা কিন্তু বের করতে পারি। কোরিলেশন ম্যাট্রিক্স হচ্ছে একটা অ্যারে অফ রো অ্যান্ড কলামস, যেখানে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পেয়ার ওয়াইজ পিয়ারসন কোরিলেশনটা বের করা হয়। ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরের থ্রেশহোল্ড হচ্ছে 10 জেনারেলি। 10-এর উপরে গেলে আমরা ধরে নিচ্ছি যে আমার মডেলে মাল্টিকোলিনিটি একটা বড় সড় সমস্যা। কম হলে আমরা মানে ওকে উই গিভ এ লিওয়ে। কন্ডিশন ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে আইগেন ভ্যালু বের করি, দেন আইগেন ভ্যালু থেকে আমরা আসলে কন্ডিশন ইন্ডেক্সের যে মানগুলো সেগুলো ক্যালকুলেট করি। প্রোভাইডেড দ্যাট ইট ইজ অ্যাবভ 1000 থ্রেশহোল্ডের উপরে চলে যায়, ওই ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, মাল্টিকোলিনিটি প্রবলেম আছে। আউটলায়ার, অবভিয়াসলি আউটলায়ার ইজ এ প্রবলেম, বিকজ আউটলায়ারের ফলে আসলে রিগ্রেশনের স্লোপ এবং ইন্টারসেপ্টগুলো অনেক বেশি প্রভাবিত হয়। সো উই নিড টু নো যে আউটলায়ার আসলে আমার মডেলে কোন লেভেলে আছে। সো কুকস ডিস্টেন্স, কভ রেশিও এবং হ্যাট ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো ক্যালকুলেশন করা যায়, এগুলা দিয়ে আমরা একটা লেভেলে আউটলায়ার আছে কিনা বা থাকলে কোন লেভেলে আছে আমরা বের করতে পারি। প্রতিটা মডেলের জন্য আলাদা আলাদা থ্রেশহোল্ড আছে। ফর এক্সাম্পল, ইন কেস অফ কুকস ডিস্টেন্স, যদি কোনো একটা পার্টিকুলার মানের জন্য এটা 1-এর বেশি হয়, আমরা বলবো যে ওই মানটা হচ্ছে আউটলায়ার বা অবজারভেশনটা হচ্ছে আউটলায়ার। এরকম করে বাকি দুটার ক্ষেত্রেও কিন্তু থ্রেশহোল্ডগুলো আছে। হেটারোস্ক্যাডাসিটি কোন একটা মডেলে আছে কি নাই এটা বোঝার একটা উপায় হতে পারে যে আপনি এররগুলোকে গ্রাফিক্যালি প্লট করলেন। ইফ দ্য গ্রাফ লুকস লাইক এ র্যান্ডম or scattered graph, basically your model is homoscedastic. Anything else would be an indicator of heteroscedasticity. ব্রুশ প্যাগান এবং হোয়াইট টেস্ট দুইটাই হলো টেস্ট অফ হাইপোথিসিস, যেখানে নাল হাইপোথিসিস হচ্ছে দের ইজ নো হেটারোস্ক্যাডাসিটি, অল্টারনেটিভ হচ্ছে ইয়েস, দ্য মডেল ডাজ হ্যাভ হেটারোস্ক্যাডাসিটি। ব্রুশ প্যাগান থেকে হোয়াইট হচ্ছে মোর রোবাস্ট, বিকজ হোয়াইটে আমরা বেশ কিছু ফাংশনাল ফর্ম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো এজিউম করে দেন টেস্ট অফ হাইপোথিসটা রান করি। প্রোভাইডেড দ্যাট আপনি ইন্টারেস্টেড জানার ক্ষেত্রে যে আপনার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা নন লিনিয়ার কিনা, ওই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ সেগুলো হচ্ছে হার্ভে কোলিয়ার টেস্ট করা যেতে পারে, রামজে রিসেট টেস্ট করা যেতে পারে। দুইটার অ্যাপ্রোচগত ডিফারেন্স আছে, বাট ইভেনচুয়ালি আপনাকে তারা বলে দিবে আফটার দ্য টেস্ট অফ হাইপোথিসিস যে আপনার মডেলের যে বেসিক অ্যাজাম্পশন ছিল যে লিনিয়ারিটি, টু হোয়াট লেভেল দ্যাট লিনিয়ারিটি অ্যাজাম্পশন ইজ হোল্ডিং গ্রাউন্ড। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি জানতে চাই যে আমাদের রিগ্রেশনের এররগুলা, ওর যে ডিস্ট্রিবিউশনটা ওটা নর্মাল কিনা, ওই ক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল মেথড আগাইতে পারি, যেখানে আমরা এররের এগেনস্টে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করব। এবং যদি লাইনটা যদি স্ট্রেট লাইন হয়,
that means that yes, errors are normally distributed, which is very good. Generally এটা পাওয়ার চান্স কম. At the same time, there are two other টেস্ট অফ হাইপোথিসিস। ওয়ান ইজ জার্কে বেরা টেস্ট, যেখানে আমরা আসলে স্কিউনেস এবং কার্টোসিসের প্রপার্টির উপর ভিত্তি করে টেস্ট অফ হাইপোথিসিস করি। অ্যান্ডারসন ডার্লিংয়ে বেসিক্যালি এররগুলোকে প্লট করে আমরা বোঝার চেষ্টা করি যে টু হোয়াট লেভেল দিস লুকস লাইক এ নর্মাল ওয়ান। সো দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল থিং। তার মানে হচ্ছে ক্রস সেকশনাল যাবতীয় রিগ্রেশন রান করার পূর্ব শর্ত হচ্ছে আপনি আসলে এই ডায়াগনোসিসগুলো করে নিয়েছেন। এখন প্রোভাইডেড দ্যাট আপনার মডেল মাল্টিকোলিনিটি আছে, সিভিয়ার লেভেল আছে, দেয়ার আর সাম রিমিডিয়াল মেজারমেন্ট। সে ফর এক্সাম্পল আপনি আপনার স্যাম্পল সাইজ বাড়াতে পারেন, দুই একটা ভেরিয়েবল যেগুলো হাইলি কোলিনিয়ার এক দুটো ড্রপ করতে পারেন, অথবা ভেরিয়েবলগুলোর মধ্যে যে ফাংশনাল ফর্মটা আমরা দেখে অভ্যস্ত আপনি ওইটাকে চেঞ্জ করতে পারেন। আপনি হয়তো বা পিসি এর মাধ্যমে কিছু কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারেন, মানে আপনি ডাইমেনশন কমায় ফেলতে পারেন। অথবা আপনি যদি আরেকটু ফার্দার ইকোনোমেট্রিক্সে যান, রিগ্রেশন করতে পারেন বা লেসও করতে পারেন, যেগুলো আপনাকে বায়াস এস্টিমেটর দিবে, বাট স্টিল ইট উড বি ফ্রি ফ্রম মাল্টিকুলারি প্রবলেম। আউটলায়ার থাকলে কিছু ট্রেডিশনাল সলিউশন আছে। আপনি চাইলে ডেটা ট্রিম করতে পারেন বোথ এন্ডে যদি আপনার ডেটা সেটটা বড় হয়, অথবা আপনি চাইলে উইনসোরাইজ করতে পারেন, উইচ ইজ বেসিক্যালি রিপ্লেসিং, অর লেটস সে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আপনি ডিফারেন্ট প্রক্সি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, ইফ মাই ROA বেসড নাম্বারস আর হাইলি দ্যাট হ্যাভ আউটলায়ার্স, আমি হয়তো বা আরও এর জায়গায় নেট প্রফিট মার্জিন ইউজ করতে পারি, অথবা ইউজ করতে পারি। হেটারোস্ক্যাডাসিটি ইজ এ বিগ প্রবলেম, বাট সলিউশন খুব ইজি। অলমোস্ট যে কোনো স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা যখন রিগ্রেশনটা রান করি, আমরা হচ্ছে রোবাস্ট বা ইউনো ক্লাস্টার্ড রোবাস এরকম কিছু কমান্ড দিয়ে আমরা এটাকে একটা লেভেলে ম্যানেজ করতে পারি। ফর এক্সাম্পল, একটা বেসিক স্ট্যাটা সফটওয়্যারে আমরা যখন রিগ্রেশন রান করি, আমাদের কমান্ড থাকে হচ্ছে xtrag, দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামটা আমরা লিখি, দেন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামগুলো লিখি। প্রোভাইডেড দ্যাট আই ওয়ান্ট টু ম্যানেজ হেটারোস্ক্যাডাসিটি, আমি সিম্পলি ওই কমান্ডে কমা লিখে রোবাস কথা লিখবো, লিখলেই হয়ে যাবে। সো এইভাবে করে যখন আমি ইউনো ডায়াগনোসিসগুলো করব, যখন আমি দেখতে পাবো যে আমার অ্যাকচুয়াল ডেটা সেটে এই ধরনের প্রবলেমগুলো আছে, বিফোর গোয়িং টু দ্য নেক্সট ইউনো ফেজ, আমাকে আসলে এগুলো একটু ম্যানেজ করে নিতে হবে। দিস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও আই এম মুভিং টু দ্য নেক্সট স্লাইড, যেখানে আমার ওকে, আমি একটা কাজ করি, আমি হ্যাঁ, থ্যাংক ইউ। সো এখন আমি ফার্দার একটু আলোচনা করতে চাচ্ছি যে ক্রস সেকশনাল ডেটাতে এমপিরিক্যাল রিসার্চ করার ক্ষেত্রে আরও কি কি ইস্যু আমাদেরকে জানতে হবে। ওকে, আমি যখন ডায়াগনোসিস করে ফেললাম, তার মানে মাই ডেটা সেট ইজ রেডি, নাও আই হ্যাভ টু রান দ্য রিগ্রেশন। তো একটা রিগ্রেশন ক্রস সেকশনাল রান করার সময় আসলে এক গাদা চয়েস আছে। ইউ ক্যান রান এ ওএলএস, ওকে, ইউ ক্যান রান এ এফজিএলএস, অর লেটস সে আপনি যে প্যারামিটারগুলা আলটিমেটলি বা বেটা ভেক্টরগুলো যে আপনি ডেরাইভ করবেন, আপনি চাইলে হচ্ছে মেথড অফ মোমেন্ট দিয়ে বের করতে পারেন, আপনি চাইলে ইউনো ম্যাক্সিমাম লাইকলিহুড দিয়ে আপনি বের করতে পারেন। প্রতিটা মেথডেরই কিন্তু অ্যাজাম্পশনগুলো কিছুটা ভিন্ন। ফর এক্সাম্পল, আমরা যখন ওএলএস রান করি, মাই মডেল ইজ হাইলি রেস্ট্রিকটিভ। কিভাবে স্যার? রেস্ট্রিকটিভ ইন এ সেন্স যে আমি ধরে নিচ্ছি আমার ওমেগা, তার মানে আমার ভেরিয়েন্স কোভেরিয়েন্স যে ম্যাট্রিক্সটা আছে এররের, ওর মধ্যে না আছে অটো কোরিলেশন, না আছে ওর মধ্যে হেটারোস্ক্যাডাসিটি। বা রিয়েল লাইফে আমরা আসলে যখন ডেটা নিয়ে কাজ করি, autocorrelation is a real phenomena. You need to, somehow manage it. At the same time, heteroscedasticity ওমেগা তো থাকবেই। তো ওটার একটা সলিউশন হতে পারে আপনি লেটস সে এফজিএলএস রান করতেছেন। তার মানে আমাদের কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে, এবং আমাদের যখন মেথডগুলো আমরা চুজ করব, ওইটাই ভালো মেথড আমার চোখে, সেটা যেটা হচ্ছে কনসেপচুয়ালি লেস রেস্ট্রিকটিভ এবং যেটা মোর ফ্লেক্সিবিলিটি আসলে আমাদেরকে অ্যালাউ করে। ফর এক্সাম্পল, লেটস সে ওএলএস এ আমরা হচ্ছে এররের স্কোয়ার সামকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমরা বেটা ভেক্টর বের করতেছি। ম্যাক্সিমাম লাইকলিহুডে আমরা কোন একটা পার্টিকুলার স্যাম্পল আসার যে সম্ভাবনা, লাইকলিহুড, ওটাকে আমরা ম্যাক্সিমাইজ করতেছি, এবং ওই প্রসেসে আমরা বেটা ভেক্টর ডিরাইভ করতেছি। মেথড অফ মোমেন্টে আমরা এক গাদা সাইমালটেনিয়াস ইকুয়েশন ফর্ম করতেছি, ওইখান থেকে আমরা বেটা ভেক্টরটা বের করতেছি। তো আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কাজ করার সময় বা আপনি যে ডেটা ইকোসিস্টেমে আছেন, ওইটার ক্ষেত্রে কোনটা আসলে আপনাকে তাড়াতাড়ি বের করা যাবে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্যাকেজ, ওই প্যাকেজের কম্পিটিশনাল পাওয়ারের সাথে কোনটা মোর সুইটেবল।
লাইকওয়াইজ মানে এস্টিমেশন টেকনিক ফলো করার সময় যেরকম আপনার এক গাদা চয়েস থাকবে, স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ওইটা যখন আপনি বের করবেন ওইখানে কিন্তু আপনার চয়েস থাকে। স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট করতে পারেন আপনি, বাট আমরা আশা করবো এটা আপনি করবেন না বিকজ ইটস ভেরি রেস্ট্রিকটিভ। ইউ ক্যান গো উইথ রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর অর ক্লাস্টার্ড স্ট্যান্ডার্ড এরর, ক্লাস্টার্ড ডিফারেন্ট লেভেল। তার মানে ওই মেথডগুলো আসলে ভালো। আমি আমার আমার পরিষ্কার ইয়াটা এরকম না যে এটা ভালো, আমি বলার চেষ্টা করতেছি যে অ্যাজ এ হোল ওইটাই ভালো, যেটাতে আসলে ফ্লেক্সিবিলিটিগুলো বেশি থাকে এবং যেটা হচ্ছে কম রেস্ট্রিকটিভ। অ্যাট দ্য সেম টাইম একটা এম্পিরিক্যাল পেপার যখন আমরা গো থ্রু করবো, ইউসি লাইক আমরা যখন ডিফেন্সে বসবো অথবা আমরা যখন হচ্ছে ইউসি আপনি যদি এটাকে উপর পেপার করেন, আপনি যদি কোনো এডিটরকে সেন্ড করেন, উনি অবভিয়াসলি খুব মাইনিউটলি দেখার চেষ্টা করবেন যে আপনার পেপারে অ্যান্ড্রোজেনিটি প্রবলেমগুলা কিভাবে আপনি একটা লেভেলে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তো আমরা সবাই জানি যে অ্যান্ড্রোজেনিটি আসলে তিন জায়গা থেকে আসতে পারে মোর ওর লেস। ইট ক্যান কাম ফ্রম omitted ভেরিয়েবল, আপনি একটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল বা এক গাদা গুরুত্বপূর্ণ ভেরিয়েবলকে বাদ দিয়ে দিয়েছেন, দ্যাট ক্যান ইউনো ক্রিয়েট অ্যান্ডোজেনিটি ইনটু ইউর মডেল। এরকম হতে পারে আপনি যেভাবে চিন্তা করতেছেন ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইউনো সম্পর্কটা উল্টাও হতে পারে। তার মানে হচ্ছে মেবি ইউর dependent variable is causing the independent variable, যেটাকে আমরা বলি রিভার্স কজালিটি। অ্যান্ড ডেফিনেটলি বিজনেস রিসার্চ বা ইকোনমিক্স রিলেটেড রিসার্চে আমরা যেভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে মেজার করি, সিন্স ইটস নট এ পিওর সায়েন্স, আমাদের মেজারমেন্টের প্রবলেম থেকেই যায়। সো হাউ টু সলভ দোজ প্রবলেমস, এটা একটা বড় আলোচনা, আমি খুব শর্টকাটে শেষ করতে চাই। ইফ ইউ minutely go through the literature, you'd find a you know whole gamut of factors. আমি যখন বেসলাইন রান দেই, খুব সম্ভবত আমি সবগুলো ফ্যাক্টর দিয়ে রান দেই না। দেন আমি যখন অ্যান্ড্রোজেনিটি অ্যাড্রেস করব, আমার পরামর্শ হচ্ছে ওই সমস্ত ভেরিয়েবল যেগুলো কম্পারেটিভলি কম সাইটেড, কম গুরুত্বপূর্ণ, হয়তো আপনার বেস লাইনে নাই, ওইগুলো সহ এনে আপনি আপনার রিগ্রেশনটাকে রান দিবেন। ওয়ান ভেরিয়েবল শুড বি অ্যাডেড ইন ইউর বেস লাইন এট এ টাইম, মানে একবার একটা করে রান দিবেন, একসাথে সবগুলা লাস্টে গিয়ে দিবেন। তার মানে আই এক্সপেক্ট যে আপনার একটা টেবিল মানে আপনি ক্রিয়েট করবেন যেখানে বেসলাইন রেজাল্টের পাশাপাশি প্রত্যেকটা আইটারেশনে নতুন যে ভেরিয়েবলটা অ্যাড হলো ওটার ফলে আপনার যে বেটা ভেক্টরটা কোন লেভেলে চেঞ্জ হয়েছে ওটা আপনি দেখাবেন। রিভার্স কজালিটি দূর করার যেটা স্ট্যান্ডার্ড সলিউশন সেটা হলো গো টু দ্য লিটারেচার, ফাইন্ড আউট ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলস। জেনারেলি ইম্পিরিক্যাল পেপারগুলো সাজেস্ট করে যে দ্যাট ক্যান বি এ গুড ইনস্ট্রুমেন্ট, দ্যাট ক্যান বি এ গুড ইনস্ট্রুমেন্ট। সো আপনি ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলগুলো ফাইন্ড আউট করেন, ওই ভেরিয়েবলগুলো আপনি কনস্ট্রাক্ট করেন, দেন টু স্টেজ লিস্ট স্কোয়ার অথবা থ্রি স্টেজ লিস্ট স্কোয়ারের মাধ্যমে আপনি নতুন করে আপনার বেস লাইনগুলো রান দেন অ্যান্ড দেখেন যে রিভার্স কজালিটি প্রবলেমটা কোন লেভেলে আপনি অ্যাকোমোডেট করতে পারছেন। And lastly, provided that you have a multiple version of your factor variable, আপনি প্রক্সি ভেরিয়েবলগুলো বেসলাইন রেজাল্টটা বের করার পরে দেন আপনি একটা একটা করে রান দিতে পারেন। এই কথাটার মানে হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে লেভারেজ। সো আমরা তো ফাইন্যান্সে সবাই জানি যে লেভারেজ ক্যালকুলেশন করার মাল্টিপল ওয়ে আছে, তাই না? একটা হতে পারে যে আপনি ইউসি টোটাল ডেট ডিভাইড বাই ইকুইটি, আপনি বলছেন এটা লেভারেজ, দ্যাটস ফাইন। বাট লেভারেজ বের করার জন্য আমি যদি বলি যে না, আমি শর্ট টার্ম লোন নিয়ে করতে চাই, দ্যাট ইজ অলসো ফাইন। কেউ কেউ আছে যারা হচ্ছে লিজ অব্লিগেশন নিয়েও করতে চায়। তার মানে লেভারেজের কিন্তু হলিস্টিক ডেফিনিশনও থাকতে পারে, আবার ধরেন হচ্ছে খুব ন্যারো ডেফিনিশনও থাকতে পারে, কোনোটাই ভুল না বা কোনোটাই শুদ্ধ না। তার মানে আপনি আপনার বেস লাইনের লেভারেজকে যেভাবে ডিফাইন করেছেন, আপনি পরবর্তী সময় মেজারমেন্ট প্রবলেমটা দূর করার জন্য সেম লেভারেজ ভেরিয়েবলের মাল্টিপল প্রক্সি আপনি ইউজ করতে পারেন। সো এইভাবে আমি বলছি না যে অ্যান্ড্রোজেনিটি ইজ এ ভেরি বিগ ইস্যু, মেবি ক্যান নেভার বি টোটালি মিটিগেটেড, বাট ইউ শুড গিভ এ অনেস্ট এফোর্ট যাতে করে আমরা কনভিন্স থাকি অ্যাজ এ অবশ্যই আমরা ভাইভাতে যখন বসবো বা আপনি যখন রিভিউয়ের কাছে আর্টিকেলটা পাঠাবেন, ইউ শুড মেক এ অনেস্ট এফোর্ট যে আহ, আপনি এটলিস্ট চেষ্টা করেছেন আপনার লেভেলে এটাকে অ্যাকোমোডেট করার। সো এখন আমি যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে যে ইউর ডেটা সেট ইজ এ টাইম সিরিজ ওয়ান, ফর এক্সাম্পল any kind of macro variables you are dealing with, or it can be stock return over time collect করেছেন। So you are dealing with the time series data. So now how to conduct an empirical research or how to write a empirical paper on time series data। একদম ফার্স্ট কাজ হচ্ছে, একদম বেসিক কাজ, সেটা হচ্ছে শুরুতেই রিগ্রেশন রান করতে যাবেন না, আগে চেক করে নিতে হবে যে আপনি যে সমস্ত টাইম সিরিজ ভেরিয়েবলগুলো কালেক্ট করেছেন ওয়েদার দিস ভেরিয়েবলস আর স্টেশনারি অর নট।
ওয়ান আই সি স্টেশনারি আমি বেসিক্যালি মিন করতেছি হচ্ছে যে ওভার টাইমে তার প্যারামিটারগুলো মিন এবং ভেরিয়েন্স টু বি মোর স্পেসিফিক, দিজ আর মোস্টলি কনসিস্টেন্ট। যদি কোনো ইনোভেশন থাকে বা যদি কোনো শকও থাকে, শক বা ইনোভেশনের পরে বেস লাইনে ডেটাগুলো ব্যাক করতেছে, ওর ভেরিয়েন্স হচ্ছে ফাইনাইট, নট ইনফাইনাইট ওয়ান। এরকম কিছু ক্লাসিক্যাল ফিচার আমরা আলোচনা করি উইথ স্টেশনারি ডেটা সেট। এখন কথা হচ্ছে যে হাউ টু আন্ডারস্ট্যান্ড অর হাউ টু এনশিওর দ্যাট অল দ্য রিলেটেড টাইম সিরিজ ভেরিয়েবলস হুইচ আই এম ডিলিং উইথ আর স্টেশনারি। এটা করার কিছু স্পেসিফিক অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে গ্রাফ এঁকে দেখানো। গ্রাফ ইজ ফাইন, সবাই গ্রাফ দিয়ে শুরু করে, বাট দ্য প্রবলেম উইথ গ্রাফ ইজ দ্যাট ইট ইজ ভেরি সাবজেক্টিভ। একই গ্রাফ আমি দেখলে বলবো যে হ্যাঁ, আমার কাছে কিন্তু এরকম ট্রেন্ড বা সিজনালিটি মনে হচ্ছে না। সেম গ্রাফ দেখে অন্য একজন স্টুডেন্ট সে বলতে পারে না স্যার, এখানে তো আই ক্যান সি ট্রেন্ড। তার মানে গ্রাফ আঁকার মাধ্যমে বা এক্সেল বা যে কোনো একটা প্ল্যাটফর্মে গ্রাফ যদি আপনি ড্র করেন, এটা খুব তাড়াতাড়ি আপনাকে একটা আইডিয়া দিবে যে আপনি যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন ওইটা স্টেশনারি কিনা। বাট বিভিন্ন লোক সেম গ্রাফকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। দ্যাটস আ প্রবলেম উইথ গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। দেন আমরা চাইলে যেটা করতে পারি, ওভার টাইমের জন্য আমরা হচ্ছে অটো কোরিলেশন ফাংশন জেনারেট করতে পারি। আমরা চাইলে পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশন জেনারেট করতে পারি। অটো কোরিলেশন ফাংশন এবং পার্শিয়াল অটো কোরিলেশন ফাংশন এগুলো যদি খুব দ্রুত জিরোর দিকে ইউনো টিল্ট, ইফ ইট টিল্টস টুয়ার্ডস জিরো ভেরি কুইকলি, ভেরি শার্পলি, জেনারেলি আমরা ধরে নিই যে দের ইজ নো ট্রেন্ড দেয়ার জেনারেলি, ঠিক আছে। আর সিজনাল যদি ডাটা সেট থাকে, আমরা যদি আসলে প্রতিটা সিজন পরে পরে কোনো স্পাইক দেখতে না পাই, ফর এক্সাম্পল আমি ডেটা কালেক্ট করেছি কোয়ার্টারলি, বাট আমি যখন লেগ বের করলাম 8 নাম্বার, 4 নাম্বার, 12 নাম্বার লেগে কোনো স্পাইক নাই, অথবা মান্থলির ক্ষেত্রে 12, 24 বা 36 নম্বর লেগে আমি কোনো স্পাইক দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস দ্যাট ইয়েস মাই ডাটা ইজ স্টেশনারি মোর অর লেস। বাট এগেইন এসিএফ এবং পিএসসিএফ তো গ্রাফ বেসিক্যালি, একই গ্রাফকে কিন্তু এগেইন বিভিন্ন রিসার্চার বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের আসলে স্ট্যান্ডার্ডাইজ সলিউশন দরকার। গ্রাফিক্যাল এবং এসিএফ পিএসসিএফ আমাকে সলিউশন দিচ্ছে, বাট নট এ স্ট্যান্ডার্ডাইজ ওয়ান। এই জন্য এক গাদা টেস্ট আমরা করতে পারি, এগেইন টেস্ট অফ হাইপোথিসিস। আমরা চাইলে অগমেন্টেড ডিকি ফুলার টেস্ট করতে পারি, আমরা চাইলে ফিলিপস প্যারন টেস্ট করতে পারি। দুটারই নাল হচ্ছে there is unit root or the variable is non-stationary. So provided that the null is rejected, let's say at a 5% level, only then you can say that your data is stationary. ফিলিপ প্যারন আমি ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করি, বিকজ ফিলিপ প্যারন করার সময় আসলে এটা জোর করে অ্যাজিউম করা হয় না যে দেয়ার ইজ নো হেটারোস্ক্যাডাসিটি। অ্যাট দ্য সেম টাইম ফিলিপ প্যারন রান করার সময় আমার কিন্তু টাইম সিরিজ ভেরিয়েবলের অটো কোরিলেশন ফাংশন সম্পর্কে আমার কোনো পূর্ব নলেজের দরকার পড়ে না। তার মানে হচ্ছে একটা কনসেপচুয়াল লেভেল ফিলিপস প্যারন ইজ মোর ফ্লেক্সিবল দ্যান এডিএফ। এনিওয়েজ, সো আমি এই 3 ধরনের টেস্ট করে আমি একটা জায়গায় আসার চেষ্টা করলাম যে ওকে, আমার টাইম সিরিজ ভেরিয়েবলটা স্টেশনারি হলো কি হলো না। এখন প্রোভাইডেড দ্যাট মাই টাইম সিরিজ ভেরিয়েবল ইজ নন স্টেশনারি, দেন কি করতে হবে? টিপিক্যাল যেটা করা লাগে সেটা হচ্ছে ডিফারেন্সিং করা। জেনারেলি ম্যাক্রো ভেরিয়েবল গুলা একবার ডিফারেন্সিং করলে শুড বিকাম স্টেশনারি। অনেক ক্ষেত্রে একবার করলে ওটা, একবার ডিফারেন্সিং করার পরেও এটা স্টেশনারি হয় না, দেন দ্বিতীয়বার করতে হবে। আহ, যেই ভেরিয়েবল গুলা তার র লেভেলে স্টেশনারি থাকে ওদেরকে আমরা I0 বলি, তার মানে ওর অর্ডার অফ ইন্টিগ্রেশন হচ্ছে 0, তার মানে ইট ডাজন্ট নিড এনি ডিফারেন্সিং। I1 মানে হচ্ছে ওই সমস্ত ভেরিয়েবল যেগুলাকে স্টেশনারি বানাবার জন্য আমাকে একবার ডিফারেন্সিং করা লেগেছে। I2 হতে পারে যেগুলাকে আসলে স্টেশনারি বানাবার জন্য আমাকে 2বার ডিফারেন্সিং করা লেগেছে। জেনারেলি I2 বেশি আমার মনে হয় না ম্যাক্রো ভেরিয়েবল বা যে কোনো ভেরিয়েবল I2 বেশি যায় না। সো দেন আমার যদি নেক্সট স্লাইডে যদি আমি যাই, সো এগেইন আগেটা ছিল তাহলে এক ধরনের টেস্ট অফ ডায়াগনোসিসই বলতে পারেন, যেখানে আমি স্টেশনারিটি আছে কিনা চেক করলাম। নাও আই উড বি ডুইং সাম মডেলিং। জেনারেলি আমরা যখন স্যার ক্রস সেকশনাল রিসার্চ করি, আমরা ওএলএস বা এফজিএলএস বা এই টাইপের কিছু একটা আমরা রান দেওয়ার চেষ্টা করি। বাট টাইম সিরিজ ডেটাতে ওএলএস বা টিপিক্যাল যে রিগ্রেশন গুলা, দিজ আর নট ভেরি পপুলার। কেন? যুক্তি কি? যুক্তি হচ্ছে টাইম সিরিজ ভেরিয়েবলে এটা খুবই নর্মাল যে আপনার এরর গুলো আসলে অটো কোরিলেটেড হবে। ইনফ্যাক্ট দ্য ভেরি প্রেমাইজ অন হুইচ টাইম সিরিজ মডেলিং ডিপেন্ডস, সেটা হচ্ছে যে
I would be exploiting the autocorrelations. Autocorrelation থাকাটা স্বাভাবিক। ওই ক্ষেত্রে আসলে কি করা হয়? ধরেন আমি যদি ইউনিভেরিয়েট নিয়ে কথা বলি, ফর এক্সাম্পল আমি কোনো একটা পার্টিকুলার কোম্পানির রিটার্নকে মডেল করতে চাই, অথবা আরো যদি মোর স্পেসিফিক্যালি আমি যাই, লেটস সে আমি ইন্টারেস্ট রেট মডেলিং করতে চাই, যেটা অনেকেই করে বাইরের দেশে। সো আমার একটাই ভেরিয়েবল ইন্টারেস্ট রেট, আর আমার একটাই ভেরিয়েবল রিটার্ন। সো ইটস ইউনিভেরিয়েট কেস। আমি যদি স্যার মিনটাকে মডেল করতে চাই, দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, লেটস সে আরমা আছে, অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ, অথবা আরিমা আছে, অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। এবং আরিমার বিভিন্ন ভার্সন আসছে, বাট আমরা ওইদিকে গেলাম না। আবার বর্তমানে যেটা হয় যে অনেকে ভোলাটিলিটি মডেলিং করতে চায়, ইট ইজ বিকামিং মোর এন্ড মোর পপুলার বেসিক্যালি। সো ভোলাটিলিটি মডেলিং করার জন্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আছে, ইউ ক্যান গো উইথ আর্চ, which is mostly restrictive. You can go with GARCH, generalized auto correlated conditional heteroscedasticity। আর এখনকার অনেকগুলো সফটওয়্যার প্যাকেজে টি গার্চ, আই গার্চ এই টাইপেরও মডেলিং করার সুযোগ আছে। 26তম ব্যাচের মধ্যে যারা হচ্ছে বিবিএ তে ফোরকাস্টিং কোর্স নিয়েছিল, আই বিলিভ উই হ্যাড বিন থ্রো দোজ থিংস। ইনফ্যাক্ট আরিমা বা আরিমার বিভিন্ন ওয়ার্ডার, আর্চ গার্চ নিয়ে আমরা বিস্তারিত তখন কথা বলেছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এগুলো ছিল ইউনিভেরিয়েট কেস। এখন ইউনিভেরিয়েট একটা রিসার্চের এরিনা হতে পারে, বড় এরিনা, বাট আসলে আমি যখন স্টুডেন্টদেরকে দেখি টাইম সিরিজ নিয়ে কাজ করতেছে, বেশিরভাগ ব্যাপারই হচ্ছে তারা মাল্টিভেরিয়েটের উপর কাজ করতে চায়। তার মানে হচ্ছে ইনফ্লেশনের ডেটাও আছে ওভার টাইমে কালেক্ট করা, অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ কালেক্টেড জিডিপি ডেটা অ্যান্ড আদার ডেটা, তার মানে মাল্টিভেরিয়েট কেস। এখন মাল্টিভেরিয়েট কেসে আমরা আসলে কোইন্ট্রিগেশন করার চেষ্টা করি। তিন ধরনের কোইন্ট্রিগেশন খুবই জনপ্রিয়। একটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেনজার কোইন্ট্রিগেশন, ইজি। আর একটা হচ্ছে জোহানসন কোইন্ট্রিগেশন, অ্যান্ড there is another very popular method known as ARDL. সো তিনটাই কোইন্ট্রিগেট করে, ঠিক আছে। তিনটা দিয়ে হয়তো আমরা একটা লেভেলে শর্ট রান ডায়নামিক্স এবং লং টার্ম ডাইনামিক্স বুঝতে পারি। বাট অ্যাঙ্গেল গ্রেনজার কিন্তু এগেইন বাইভেরিয়েট, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে লং রানের সম্পর্ক, ইকুইলিব্রিয়াম সে চিন্তা করে। এবং অ্যাঙ্গেল গ্রেনজার একটা সমস্যা হচ্ছে দুইটা ভেরিয়েবলই কিন্তু I1 হতে হবে, না হলে এটা রান করা যাবে না। জনসন কোইন্ট্রিগেশন ইজ মোর ফ্লেক্সিবল ইন এ সেন্স দ্যাট অ্যাঙ্গেল গ্রেনজারের যেখানে শুধুমাত্র বাইভেরিয়েট টাইপের সম্পর্ক দেখা যায় কোইন্ট্রিগেশন, জোহানসন কিন্তু বাইভেরিয়েটের বাইরেও কিন্তু সে অ্যালাউ করে। কথাটা মানে হচ্ছে আপনি চাইলে 3 থেকে 4টা বা 10টা টাইম সিরিজ ভেরিয়েবলের লং রান সম্পর্ক জোহানসন দিয়ে করতে পারবেন, যেটা আপনি অ্যাঙ্গেল গ্রেনজারে করতে পারবেন না। বাট জোহানসন হ্যাজ ইস ওন লিমিটেশন অলসো। জোহানসনের ক্ষেত্রেও প্রতিটা ভেরিয়েবল কিন্তু আসলে I1-এ থাকতে হবে, তার মানে ও একবার ডিফারেন্স অবস্থায় যাওয়ার পর স্টেশনারি হয়েছে। বা রিয়েল লাইফে কি এভাবে কাজ করে? রিয়েল লাইফে কি আমি আমার চাহিদা মতো ভেরিয়েবল একটা নির্ধারিত লেভেল স্টেশনারি পাওয়ার কথা না। ওই ক্ষেত্রে এআরডিএল আমার কাছে মনে হয় ইটস এ বেটার সলিউশন, বিকজ এআরডিএল রান করার জন্য বিভিন্ন একে হচ্ছে এআরডিএল বাইভেরিয়েট না, ও বাইভেরিয়েটের বাইরেও অ্যালাউ করতেছে, তার মানে 3-4টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এআরডিএল রান করার ক্ষেত্রে সবগুলা ভেরিয়েবল যে আসলে I1 হতে হবে তা না, তার মানে ডিফারেন্ট ওয়ার্ডারে বিলং করে স্টেশনারি লেভেল যদি আমি বলি, ওইগুলাকে কিন্তু আমরা এআরডিএল দিয়ে রান করতে পারি। So which model I would prefer, or econometrician would prefer? There is no, there is no winner there. But again, আগের ক্রস সেকশনের মতো এখানেও আমার কমেন্ট হচ্ছে যে ওটাই আসলে বেটার মডেল, বা ওইটাকে আপনার বেজ লাইনে আনা উচিত, যেটা হচ্ছে মোর ফ্লেক্সিবিলিটি আপনাকে অ্যালাউ করতেছে। এবং যেটা যারা এগেইন সব ইকোনোমেট্রিশিয়ান তো সবগুলো ডেভেলপ করছেন, তো যেটা ডেভেলপ করার সময় আসলে আমরা আসলে লেস রেস্ট্রিকটিভ ওয়েতে যেগুলোকে আমরা কনসেপচুয়ালি ডেভেলপ করেছি, সেগুলো হচ্ছে বেটার মডেল। লেটস সে প্যানেলের ক্ষেত্রে আমি মনে করি যে ফিক্স ইফেক্টস ইজ এ বেটার মডেল, বিকজ দ্য ওয়ে ইট ট্রিটস ক্রস সেকশনাল হেটারোজেনিটি, it it treats cross sectional heterogeneity in a less restrictive way. সো বেজ লাইনগুলো ওইটা হলে ভালো হয়। বাট এগেইন বিভিন্ন ডেটা সেটের ক্ষেত্রে বিভিন্ন কনটেক্সটে হয়তোবা অন্য মডেলও বেজ লাইন আসতে পারে, মানে এমন না যে এটাই সলিউশন, বাট দ্যাটস এ জেনারেল নোশন। সো আমার মোটামুটি যা বলার ছিল ইম্পিরিক্যাল টাইম সিরিজ এবং ক্রস সেকশনাল কিভাবে করা যায়, আই এম ডান উইথ মাই পার্ট। সাইফুদ্দিন স্যার, স্যার এখন কথা বলবেন হচ্ছে প্যানেল ডাটা অ্যানালাইসিস করার জন্য স্যারের যে সাজেশনগুলো সেগুলো নিয়ে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ এনামুল। প্যানেল ডাটা অ্যানালাইসিস করার জন্য তোমাদের প্রথমে ডেটা সেটকে প্যানেল হিসাবে ডিক্লেয়ার করতে হবে স্ট্যাটাতে। যদি অ্যানালাইসিস করো তাহলে এক্সটি সেট
প্যানেল আইডি অ্যান্ড দেন টাইম আইডি, দেন ডেটা যদি কোয়ার্টারলি হয় কোয়ার্টারলি, ডেইলি হলে ডেইলি, অ্যানুয়ালি হলে অ্যানুয়ালি। তো এখানে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ডেটা অর্গানাইজ করার সময় তোমাদের যে প্যানেল আইডিটা, এটা নিউমেরিক আইডি হতে হবে প্যানেল আইডিটা। তোমরা হয়তো এটা তোমাদের হয়তো আইডিয়া নাই যে হয়তো তুমি কোম্পানির ডেটা কালেক্ট করতেছো, যে কোম্পানি নেম আর ইয়ার দিয়ে বাকি ডেটাগুলো কালেক্ট করতেছো। সো ডেটা তো কোম্পানি, প্রতিটা কোম্পানি নেমের, প্রতিটা কোম্পানির একটা যদি ইউনিক আইডি, নিউমেরিক আইডি দাও, তাহলে এটা সলভ হয়ে যাবে। অথবা তুমি যদি কোম্পানি নামও থাকে, কোম্পানি নেম যদি থাকে, যে নিউমেরিক, যে স্ট্রিং ভেরিয়েবল যদি কোম্পানি নেম থাকে, যে সেটাকে যদি যে নিউমেরিক ভেরিয়েবলে কনভার্ট করতে হয়, তাহলে স্ট্যাটাতে এনকোড কমান্ডটা ইউজ করা যায়। এনকোড কমান্ড ইউজ করে তোমরা এটা, তোমাদের এটা বিআরএম কোর্সে আমি পড়িয়েছি, সো এটা আছে ওখানে দেখিয়েছি। সো এনকোড কমান্ড ইউজ করে তোমরা নিউমেরিক ভেরিয়েবলকে, স্ট্রিং ভেরিয়েবলকে নিউমেরিক ভেরিয়েবলে কনভার্ট করতে পারো। আর প্যানেল ডেটা অ্যানালাইসিসে যে ফিক্সড ইফেক্টস, র্যান্ডম ইফেক্টস মডেল তোমরা ইউজ করতে পারো। এখন কথা হলো যে ফিক্সড ইফেক্টস আর র্যান্ডম ইফেক্টস এর মাঝে ডিফারেন্সটা কি? এটা রান করাটা এমন কিছু না যে এক্সটিরেক দিয়ে ফিক্সড ইফেক্টস, যে শেষে এফই দিলে ফিক্সড ইফেক্টস আর ই দিলে র্যান্ডম ইফেক্টস। কিন্তু ফিক্সড ইফেক্টস আর র্যান্ডম ইফেক্টস এর মাঝে ডিফারেন্সটা কি, এটা তোমাদের বুঝতে হবে, এটা ইন্টারপ্রিটেশনের সময় লাগবে। সো ফিক্সড ইফেক্টস মানে কি? যে ফিক্সড ইফেক্টস মডেলগুলো, ফিক্সড ইফেক্ট মডেল যে প্যানেল আইডি গুলোকে ইউনিক হিসাবে ট্রিট করে, যে প্যানেল আইডি, প্রতিটা প্যানেল আইডি যে কোম্পানিগুলোকে ইউনিক হিসাবে ট্রিট করে। আর র্যান্ডম ইফেক্টস মডেলে যেটা করে না, র্যান্ডম ইফেক্টস বা মডেলে প্রতিটা কোম্পানিকে ফ্রম এ গ্রুপ অফ ডিস্ট্রিবিউশন হিসাবে কনসিডার করে। আর ফিক্সড ইফেক্টস কয়েক ধরনের হতে পারে। একটা প্যানেল ফিক্সড ইফেক্ট, যে কোম্পানি ফিক্সড ইফেক্টস হতে পারে, ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্টস হতে পারে, টাইম ফিক্সড ইফেক্টস হতে পারে, যত সবগুলোই তোমরা দেখতে পারো। টাইম ফিক্সড ইফেক্টস হলে প্রতিটা পিরিয়ডকে তুমি ইউনিক হিসাবে কনসিডার করে, যে পিরিয়ডের ইউনিকনেসটা ক্যাপচার করা হচ্ছে। আর এটা তো এখন তুমি কোনটা প্রেফার করবা, ফিক্সড ইফেক্টস মডেল ইউজ করবা না র্যান্ডম ইফেক্টস মডেল ইউজ করবা? তার জন্য তুমি, there is a tool Hosman test, you can conduct Hosman test to identify the preferred model between fixed effects and random effects. Hosman test এর null hypothesis হলো random effects model is preferable. So তার মানে যে p value যদি 0.05, p value মডেল যদি p value যদি 0.05 এর চেয়ে বেশি হয়, তাহলে random effects model is preferred at 5% level of significance. আর আরেকটা জিনিস যে এনামল বলেছে, যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এরর ইউজ করা যায় হেটেরোস্ক্যাডাসিটি প্রবলেম যদি থাকে বা অটোকরেলেশন প্রবলেম থাকলে, যে প্যানেল ডেটাতে যদি ইফ ইউ ইউজ রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর্স and cluster them at panel ID, then the heteroscedasticity and autocorrelation problem is solved. So আর্টিকেলে কিন্তু আমরা তোমাদের যে এই প্রজেক্ট পেপারে তোমাদের এই ডায়াগনোসিস গুলো টেস্ট করতে হয়, কিন্তু আর্টিকেল, জার্নাল আর্টিকেলে মানে ইউজুয়ালি যে ভালো ভালো জার্নাল আর্টিকেলে, ভালো জার্নালে কখনো এই ধরনের এইগুলোর টেস্ট করা লাগে না, যেটা যে হেটেরোস্ক্যাডাসিটি আছে কিনা, অটোকরেলেশন আছে কিনা। সো ডিরেক্টলি যে রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর্স ইউজ করে এবং ক্লাস্টারিং করে, যাতে করে অটোকরেলেশন হেটেরোস্ক্যাডাসিটির প্রবলেম সলভ হয়ে যায়। সো তারপরে তোমাদের এগুলো করতে হবে, যে আছে কিনা আইডেন্টিফাই করে। আর এটা যদি রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর ক্লাস্টারিং করলে, যে এটা প্রবলেম থাকলেও ভালো, না থাকলেও এটা করতে হয়, এটা করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। আমার মনে হয় এইটুকুই, আমার প্যানেল ডাটা নিয়ে এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি খুব শর্ট টাইম নিব। আমার প্ল্যানটা হচ্ছে, আমরা যে ডিসকাশনটা শুনেছি, এই ডিসকাশনটা অ্যাপ্লাই করার পরে আমাদের পেপারটা কেমন দেখাবে, এটার একটা ফ্রেমওয়ার্ক দেখানো। সো আমরা প্রথমে রিসার্চ প্রপোজাল একটা স্ট্রাকচার দেখতে পারি। সো আপনি অলরেডি যদি সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে থাকেন, আপনার সুপারভাইজার হয়তো বা আপনাকে রিসার্চ ইন্টারেস্ট বা প্রপোজাল এটসেট্রা সম্পর্কে জিজ্ঞেস করেছে বা আপনাকে সাবমিট করতে বলেছে। তো প্রাইমারিলি আপনি হয়তো
শর্ট প্যারাগ্রাফে বলতে পারেন যে আপনার রিসার্চ আইডিয়াটা কেমন, কয়েক লাইনে আপনি হয়তো ইমেইলে শেয়ার করলেন, বাট দ্যাট ইজ নট আ প্রপোজাল। And out of the research ideas যেগুলো আপনি আপনার সুপারভাইজারের সাথে সিলেক্ট করেছেন, যে জায়গাটাতে আপনার সুপারভাইজার এর যে ইন্টারেস্ট প্লাস আপনার ইন্টারেস্ট দুটো যেখানে ইন্টারসেকশন হবে, সেখানে হয়তো আপনার একটা ভালো একটা আইডিয়া নিয়ে কাজ করা যেতে পারে। সো আইডিয়া সোর্স কি হবে সেটা সম্পর্কে ম্যাডাম আপনাদের সাথে শেয়ার করেছেন, সেটা নিয়ে হয়তো আপনি আইডিয়া পাবেন। বাট আইডিয়াটা যতটুকু ভালো করা যায় সেটা থেকে আপনি বেনিফিট পাবেন অনেক বেশি। সো বেনিফিটটা কতটুকু এটা জাস্ট আমি একটু হাইলাইট করার চেষ্টা করি। দুটো রিজন, একটা হচ্ছে আপনি যে প্রজেক্ট পেপারটা করছেন এটার ওয়েট হচ্ছে ডাবল। সো আপনি ওয়েটেড অ্যাভারেজ সম্পর্কে জানেন। সো এই কোর্সে, এটা একটা সেপারেট কোর্স, এখানে যদি আপনি 0.5 আপনার জিপিএ বাড়ে, এটাতে আপনার ইফেক্ট হবে ডাবল, যেহেতু আমরা এটাকে ইভ্যালুয়েট করি হচ্ছে 200%-এ। সো আমরা অনেকেই হয়তো জানি বা অনেকে হয়তো জানি না যে 200% কিভাবে অ্যালোকেট করা হয়। 200% অ্যালোকেট করা হয়, আপনার যিনি ইমিডিয়েট সুপারভাইজার আউট অফ 200 উনি আপনাকে 50-তে ইভ্যালুয়েট করবে। 50% আউট অফ 200, না আউট অফ 200-এ 50 ইভ্যালুয়েশন আসবে ওনার কাছ থেকে। আর যিনি এক্সটার্নাল ওনার কাছ থেকে আসবে 50 প্লাস 100 আসবে হচ্ছে আপনি যে ডিফেন্স বোর্ডে আপনার পেপারটা ডিফেন্সে যাবেন সেখান থেকে। সো আপনি যদি একটা ভালো পেপার প্রেজেন্ট করতে পারেন, আপনার ভালো একটা প্রজেক্ট পেপার যদি তৈরি করতে পারেন, আপনার ভালো একটা স্কোর অ্যাচিভ করার সুযোগ আছে। আচ্ছা, এটা একটা রিজন যে কেন আমাকে এটা টেক কেয়ার করতে হবে। সেকেন্ড রিজন হচ্ছে নাওয়াডেজ পেপার লিখতে পারা বা প্রজেক্ট পেপার তৈরি করা বা রিসার্চে কিছু ওয়ার্ক করা, এটা শুধুমাত্র একাডেমিক্স যারা, সেটার মধ্যে লিমিটেড না। আপনি যখন প্রফেশনাল হবেন উইদিন এ ভেরি শর্টেস্ট পসিবল টাইম, সেটা পাবলিক সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে, আপনি 1 ইয়ার বা 2 ইয়ার্স পরে রিয়েলাইজ করবেন যে আপনার একটা হায়ার এডুকেশন দরকার, বা আপনার একটা ফরেন মাস্টার্স দরকার, বা আপনি একটু ফরেন কান্ট্রি থেকে একটা ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করতে চান। সো ওখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এই প্রজেক্ট পেপার এটা থেকে যদি আপনি একটা ভালো আউটকাম আনতে পারেন, দ্যাট উইল বি এ ভেরি ক্রুশিয়াল কম্পোনেন্ট লাইক এনি আদার কম্পোনেন্ট। আপনার অন্যান্য যে কম্পোনেন্ট গুলো থাকে, আপনার সিজিপিএ বা আইএলস বা টোফেল, এগুলোর মতো আপনার রিসার্চ পেপার একটা ভালো একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। এখন এটা কিভাবে ভালো একটা রিসার্চ পেপার হিসেবে কাজ করবে, আপনি যদি এই 2 মাসে একটা ভালো পেপার দাঁড় করাতে পারেন, ইউ ক্যান সাবমিট ইট টু এ গুড জার্নাল। সেখান থেকে যদি আপনার একটা ভালো জার্নালে পাবলিকেশন হয়, সেটা কিন্তু আপনি লাইফ টাইম একটা অ্যাডভান্টেজ পাবেন। প্লাস হচ্ছে আমি যেটা বলছিলাম যে নট অনলি দ্য একাডেমিক, আপনি যেই সেক্টরে যান, আপনি যখন হায়ার এডুকেশনে যাবেন, এটা একটা পার্ট হিসেবে কাজ করবে। সো আপনারা দেখবেন যে যারা ভালো ভালো বিজনেস স্কুলে যাচ্ছে, সো তাদের যে কমপ্লিট অ্যাপ্লিকেশন প্যাকেজ, তার মধ্যে ওয়ান অফ দ্য components out of there is the research paper they have. So unfortunately many of us don't have the component in our portfolio. যেহেতু আমরা এটাকে খুব বেশি এম্পাসাইজ করি না, বা আমরা হয়তো বা এটাকে একটা ইন্টার্নশিপ রিপোর্টের মধ্যে চিন্তা করি বা অ্যাসাইনমেন্টের মধ্যে চিন্তা করি, এই জায়গা থেকে আমরা হয়তো একটু এটাকে যতটুকু রিগোরাসলি করা পসিবল সেটাকে দেখি না, আমরা এটাকে একটু শর্ট টার্ম পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি। বাট এটার যে লং টার্ম বেনিফিট আছে সেটাকে একটু আমি শেয়ার করার চেষ্টা করলাম। সো এই কারণে আমরা সেশনটা করা, যেন আপনারা ভালো একটা কাজ করতে পারেন। আচ্ছা, আমি এখানে আপনাকে যেটা দেখাচ্ছি, আমার সুপারভাইজারের কাছে আমি যখন মাস্টার্স করছিলাম ওয়ার্কে, আমার একটা আমি যখন একটা আইডিয়া কনফার্ম করলাম সুপারভাইজারের সাথে কথা বলে, দেন আমি একটা ব্রিফ রিসার্চ প্রপোজাল সাবমিট করেছিলাম। সেই প্রপোজালে আপনার স্ট্রাকচারটা দেখাচ্ছি। তো এখানে সো আমাদের একটা কমন এরিয়া থাকে যে আমরা যে কাজগুলো অলরেডি 100 টাইমস হয়েছে সেই কাজগুলো আবার করা, সো দ্যাট আমার একটু ডিসকমফোর্টের জায়গা কম হবে, আমার একটু কষ্ট কম হবে। সো এটাতে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমি যে বেনিফিট গুলো একটু আগে বলছিলাম, সেই বেনিফিটস গুলো আমি রিয়েলাইজ করতে পারবো না। তো আমি তো একটা কাজ করছি একটা বেনিফিট পাওয়ার আশায়, আমি যদি বেনিফিট গুলো রিয়েলাইজ করতে না পারি, আমার কাজের যে বেনিফিট সেটা যদি আমি অ্যাচিভ করতে না পারি, আমি কাজে লাগাতে পারবো না। সো ফর এক্সাম্পল, আমি যখন আমার সুপারভাইজারের সাথে কমিউনিকেট করছিলাম, আমি দেখলাম যে ইকুইটি মার্কেট নিয়ে অনেক কাজ হয়েছে, আমি একটু ইকুইটি মার্কেট নিয়ে আবার কাজ করি।
So, আমার সুপারভাইজরকে সাথে যখন আইডিয়াটা শেয়ার করলাম যে সে ফর এক্সাম্পল আমি কাজ করতে চাই যে আপনার ইনভেস্টর সেন্টিমেন্ট যে ফ্লাকচুয়েট করে এটা কনসিকুয়েন্স ইকুইটি মার্কেটে কেমন হয়। সো আমি আমার এন্ড থেকে ডিফেন্ড করার পর সুপারভাইজার আমাকে যেটা আহ, বললেন যে তোমার আইডিয়াটা তো ভালো বাট ইকুইটি মার্কেটে সেন্টিমেন্টে অনেক কাজ হয়েছে, ইউ বেটার ওয়ার্ক অন বন্ড মার্কেট, তাহলে তোমার কাজটা একটা নবেলিটি অ্যাড করতে পারে। আচ্ছা, তা আমি প্রথমে এটাকে হয়তো ওয়ার্মলি নিই নাই। আমি ভাবলাম যে আমি তো একটু বন্ড সম্পর্কে কম জানি, বন্ড মার্কেট সম্পর্কে কম জানি, বা এই কাজটা আমি কম দেখেছি, so আমার হয়তো করতে একটু কমপ্লিকেশনস হবে। বাট আমি যখন এটা নিয়ে কাজ করতে গেলাম আমি দেখলাম যে আমি একটা মোটামুটি একটা কিছুটা ভ্যালু অ্যাড করতে পেরেছি। তো এই কাজটা যখন আমি প্রজেক্ট পেপার শেষ করলাম তখন এই কাজটা আমি একটা ভালো ফিডব্যাক পেলাম। আপনি যখন ডিফেন্সে যাবেন, আপনার এমবিএ ডিফেন্সে, সেখানে কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। সেই ফিডব্যাককে আমরা এমন একটা মানে আমি একটা ফিডব্যাক পেয়েছি যে আপনি চাইলে এই কাজটা ভালো একটা জার্নালে সাবমিট করতে পারেন। সো সেখান থেকে আমি আমার যে প্রজেক্ট পেপার এটাকে ভালো একটা জার্নালে সাবমিট করেছিলাম। সো দ্যাট প্রজেক্ট পেপার হ্যাজ বিকাম ওয়ান অফ মাই গুড আর্টিকেলস ইন মাই লাইফ। ঠিক আছে। সো আমরা চাই যে আপনাদের অন্তত একটা ভালো পার্সেন্টেজে যেন এরকম একটা ভালো পাবলিকেশনে যায়, এটা যেন শুধুমাত্র একটা এমবিএ প্রজেক্ট পেপার আমরা সাবমিট করলাম এতটুকুতে জাস্ট চ্যাপ্টার ক্লোজ, এরকম যেন না হয়। আচ্ছা, so আমরা একটু প্রপোজালটা দেখাই। প্রপোজালটার ম্যাডাম অলরেডি বলেছেন যে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমরা যে আইডিয়াটা মূলত শেয়ার করি সেটা হচ্ছে হোয়াই শুড সামওয়ান বোদার অ্যাবাউট মাই আইডিয়া। সো আমাকে কনভিনসিং ওয়েতে ইন্ট্রোডাকশন এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হবে। এখন ম্যাটার হচ্ছে আইডিয়া ডাজ নট কাম আউট অফ ব্লু। সো আইডিয়া ক্যান কাম ফ্রম our reading of different papers, newspapers, or events we observe in our life. এবং আপনি রিসার্চ মেথোডোলজি কোর্স করেছেন, ডেডিকেটেড ক্লাস পেয়েছেন যে আইডিয়া কিভাবে জেনারেট করা যায় বা আইডিয়া সোর্স কি, রাইট? সো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমি যেই আইডিয়াটা সেটাকে আমি ব্রিফ করার চেষ্টা করছি। সো আমি মূলত প্রথমে যেটা ব্যাপারটা ফোকাস করছি, ইউ সি যে এক্সিস্টিং কি কাজ হয়েছে, যেটা ম্যাডাম বলছিলেন যে আমার এক্সিস্টিং কাজ যখন আপনি ভালো জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে কাজ কোনটার হয় নাই, তো আপনি গ্যাপটা বুঝতে পারবেন। দেন গ্যাপটাকে যখন আপনি আইডেন্টিফাই করবেন দেন গ্যাপটার কথা আপনাকে এক্সপ্লেন করতে হবে। গ্যাপ এক্সপ্লেন করার পরে আপনি গ্যাপটাকে কিভাবে অ্যাড্রেস করবেন সেটা আপনাকে কনসেপচুয়ালি শেয়ার করতে হবে। ইটস নট দ্যাট যে আপনার একদম 100% এটা কমপ্লিট হবে, কিছুটা এখানে আপনার আপনি কিছুটা উইক পয়েন্টে থাকবেন বিকজ ইট ইজ ইন আ প্রপোজাল স্টেজ, বাট স্টিল আপনি যতটুকু পসিবল আপনার যে আপনি গ্যাপটা কিভাবে ফিল আপ করতে চান সেটার আইডিয়াটা আপনাকে দিতে হবে, সেটা আমরা এখানে দিলাম। দেন আপনি দেখতে পাচ্ছেন হাইপোথিসিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল পার্ট অফ দ্য রিসার্চ প্রপোজাল। সো হাইপোথিসিসটা সম্পর্কে আপনি জানেন, আপনি আপনার রিসার্চ মেথোডলজি কোর্স হাইপোথিসিস সম্পর্কে জেনেছেন। সো হাইপোথিসিস শুড বি ভেরি মাচ কনক্রিট। এখানে আপনি যে আউটকামটা পেতে চান এটা আপনি স্টেটমেন্টে বলেছেন। অবভিয়াসলি আ গুড পেপার উইল নট ডিল উইথ টু মেনি হাইপোথিসিস। সো একটা বা দুটো হাইপোথিসিস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন এবং সেটা যদি একটা ভালো একটা হাইপোথিসিস হয়, obviously will come up with a very good paper. আচ্ছা, তাহলে হাইপোথিসিস শুড বি এ পার্ট অফ হোয়াট রিসার্চ প্রপোজাল। ইন্ট্রোডাকশন গেল, হাইপোথিসিস গেল। দেন থার্ড পার্টে আমরা ডেটা অ্যান্ড ম্যাথোডোলজি সম্পর্কে একটা আইডিয়া কমিউনিকেট করতে পারি যে আমি যে কাজটা করতে চাই সেটা ডেটাটা আমরা কোত্থেকে পাবো এটা আপনার কমিউনিকেট করতে হবে। এখন আপনি যখন আইডিয়া সম্পর্কে চিন্তা করবেন আমরা অফেন যেটা করি যে ডেটা সম্পর্কে আগে চিন্তা করি। সো ডেটা সম্পর্কে আগে চিন্তা করতে গিয়ে যেটা হয়, আমার মাইন্ডে হয়তো কিছু ব্রিলিয়েন্ট আইডিয়া আছে বাট আমি সেই ব্রিলিয়েন্ট আইডিয়াগুলোকে কি করে ফেলি, ড্রপ করে ফেলি। সো আপনি যখন আইডিয়ার একটা ব্রিলিয়েন্ট আইডিয়া পেলেন, নাও ইউ ক্যান লুক ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ ডেটা। সো অ্যাভেলেবিলিটি অফ ডেটা আপনি আগে দেখবেন না, আপনি আগে দেখবেন আপনার আইডিয়াটা কেমন। ঠিক আছে, আইডিয়াটা আপনি স্ট্রং করতে পারলে তারপর আপনি ডেটা এক্সপ্লোর করবেন। এখন একটা সময়
আমাদেরকে ডেটাটা বেশ প্রপ্রাইটরি ছিল এবং বেশ ভালো ভালো ডেটাবেজে হচ্ছে ভালো ডেটা পাওয়া যায়। এখন দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট যে আপনাকে বাংলাদেশের ডেটা নিয়ে কাজ করতে হবে। সো ইউ নো দ্য কোয়ালিটি ইস্যুস অ্যাভেলেবল উইথ বাংলাদেশ ডেটা, রাইট? সো অফেন যেটা আমরা ইস্যু ফেস করি সেটা হচ্ছে বাংলাদেশের ডেটা নিয়ে কাজ করলে ভালো জার্নালগুলো অ্যাকসেপ্ট করে না, বিকজ দে কান্ট ট্রাস্ট অন আওয়ার ডেটা। আপনার যদি একটা লং টার্ম ভিউ পয়েন্ট থাকে, সো আপনার যে হরাইজন বা আপনি যে মাইন্ড পার্সপেক্টিভ চিন্তা করছেন, আপনার পার্সপেক্টিভটা শুড নট বি ন্যারোড ডাউন টু দ্য বাংলাদেশ। মানে আপনার কি এমন কোথাও রিকোয়ারমেন্ট নাই যে কাজটা বাংলাদেশের হতে হবে। So আপনি কাজটা যে কোনো মানে আপনার হরাইজনটা যে কোনো হতে পারে, মানে যে কোনো রিজিয়ন হতে পারে। আপনি এশিয়ার ডেটা নিয়ে কাজ করতে পারেন, আপনি গ্লোবাল ডেটা নিয়ে কাজ করতে পারেন, আপনি ইউএস কোম্পানি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়েশন হচ্ছে আমি ডেটা কিভাবে পাবো? সো অফেন যে আপনি যে সুপারভাইজারের সাথে কাজ করছেন বা সুপারভাইজারের হেল্প নিচ্ছেন, he or she can guide you a very good idea about the collection of the data. Probably আপনার সাথে লিঙ্কডইনে আপনার অনেক সিনিয়রদের সাথে কানেকশন আছে যারা হয়তো ফরেন ইউনিভার্সিটিতে অলরেডি স্টাডি করছে। সো আপনি চাইলে ওনাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার এই ডেটাটা লাগবে, আপনি কি এটা দিতে পারবেন কিনা, ঠিক আছে? সো লিঙ্কডইনে আমরা এই নেটওয়ার্কটা কাজে লাগাতে পারি ওনাদেরকে রিচ আউট করে, ঠিক আছে? সো মাইট বি ওয়ান অর টু উইল বি এগ্রি টু শেয়ার দ্য ডেটা, ঠিক আছে? বাট এটা একটু আনঅফিসিয়াল হয়ে যায় যেহেতু আমাদের কাছে অফিসিয়াল অ্যাক্সেসটা লিমিটেড। বাট এটা যদি আপনি সামহাও ম্যানেজ করে ফেলতে পারেন, অবভিয়াসলি ইউ ক্যান কাম আপ উইথ এ ভেরি গুড ওয়ার্ক, ঠিক আছে? এটা ছাড়াও আপনার সুপারভাইজারকে যদি আপনি একটু রিকোয়েস্ট করেন, আপনার সুপারভাইজারের যিনি যেটা নেটওয়ার্ক আছে সেখান থেকেও আপনি এই ডেটার অ্যাক্সেস পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আপনি যদি লিঙ্কডইন ইউজ করে থাকেন, ইউল সি দ্যাট নাওএডেজ গুড পেপারস and good authors, they also share some data they have collected by themselves or they have collected from somewhere else on their personal website, also on the GitHub or also in some other platforms, ঠিক আছে? সো এগুলো আপনি একদম যত ডিপলি আপনি সার্চ করতে পারবেন তত আপনি ভালো একটা ডেটা পেয়ে যাবেন। সো আমি যেটা বলছি যে আপনার আইডিয়াটা ব্রিলিয়ান্ট হতে হবে এবং সেই আইডিয়াটা কি হওয়া যাবে না, ডেটা দিয়ে কনফাইন হওয়া যাবে না। আপনার ডেটাটা সামহাও আপনি ম্যানেজ হয়ে যাবে, হয়তো একটু কষ্ট হবে, বাট এটা একবার যখন আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্কস ভেরি মাচ ইন্টারেস্টিং, ঠিক আছে? বাট অনেক সময় আমাদের যেটা হয়, আমরা এমন ডেটা নিয়ে কাজ করি যেটা হয়তো আমাকে ডেটা কালেক্ট করতে হবে, আমাকে অ্যানুয়াল রিপোর্ট দেখে দেখে ডেটা ইনপুট করতে হবে। এই ধরনের বাংলাদেশের কিছু বিজ ডেটা ইনসাইট, তারপর ডেটা টার্মিনাল কিছু সাইট আছে যারা বাংলাদেশের কোম্পানির ডেটাগুলো আপনাকে প্রোভাইড করে। সেগুলো একটু এক্সপেন্সিভ হলেও আপনারা যদি একটু গ্রুপের মাধ্যমে পারচেস করতে পারেন, আপনার অ্যাভারেজ কস্ট কমে যাবে। বাট এটা হলে যেটা হবে, আপনি যে 2 মাস বা 2.5 মাস বা 3 মাস যে সময়টা পাবেন, এই সময়টাতে আপনি ম্যাক্সিমাম আপনার যে এনার্জি, আপনার এনার্জিতে লিমিটেড, আপনি এই এনার্জির মেজরিটি আপনি ইউজ করতে পারবেন টু ব্রেইন স্টর্ম দ্য আইডিয়া অ্যান্ড টু রাইট অন দ্য পেপার রেদার দেন কালেক্টিং দ্য ডেটা বাই ইউরসেলফ ফ্রম দ্য অ্যানুয়াল রিপোর্ট, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট আমি একটু হাইলাইট করতে চেয়েছি। নেক্সট হচ্ছে আপনি ডেটাটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে, assuming that the reader is not aware of the data. So আপনাকে ডাটাটা এক্সপ্লেন করতে হবে যে আপনি যে ডাটাটা নিয়েছেন সেই ডাটাটা কোত্থেকে নিয়েছেন, ডাটাটা কেমন, কোন ডাটাটা কোত্থেকে নিয়েছেন, রাইট? Obviously, please do not ask the AI to provide you the data. AI can create the data, and that data may not be the real data, ঠিক আছে? সো এই কাজটা করতে যাবেন না, ডেটা মাস্ট বি অথেন্টিক। এই কাজ যদি আপনি করতে চান, দেখা যাবে আপনি ওই যে ইকোনোমেট্রিক অ্যানালাইসিস এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, দ্যাট ইজ এ ভেরি মাচ টেকনিক্যাল ওয়ার্কস। এটা যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, ইউল সি সাম ভেরি অ্যানোমালাস থিং। আপনি মানে ইউ কান্ট ট্রাস্ট যে এরকম কিভাবে হচ্ছে, রাইট? তারপর কিন্তু আপনার সবকিছু একটা ব্লান্ডারের মতো হয়ে যাবে যে কেন এরকম হচ্ছে, কারণ আপনি এই কাজগুলো হয়, ঠিক আছে? সো আপনি যদি একটা অথেন্টিক ডাটা কালেক্ট করতে পারেন, হোয়াট এভার দ্য সোর্স, এখানে যদি একটা ভালো একটু কেয়ারফুল থাকেন, আপনি যখন আপনার যে হাইপোথিসিসটা, যখন ডেটা উইল স্পিক অ্যাবাউট ইউর হাইপোথিসিস ইজ ট্রু অর ইউর হাইপোথিসিস ইজ নট ট্রু, ইউ উইল ফাইন্ড ইট ভেরি প্লিজিং যে আপনি যা হাইপোথিসাইজ করছিলেন
এটা যখন ডেটা উইল স্পিক অ্যাবাউট ইউর হাইপোথেসিস, তখন আপনার এটা একটা আপনার যে ইনহেরেন্ট ফিলিং দ্যাট ইজ নট কম্পারেবল টু এনিথিং এলস। ঠিক আছে? আচ্ছা, দেন আপনি যে ম্যাথোডোলজি ইউজ করবেন সেই ম্যাথোডোলজি সম্পর্কে একটু ব্রিফ, যতটুকু ব্রিফ পসিবল আইডিয়া দিতে হবে, এবং এটা আপনার কাজ শুরু করার আগে কাইন্ড অফ প্ল্যানিং এর মতো আপনাকে কমিউনিকেট করতে হবে। ইটস নট দ্যাট যে আমি আগে ডেটা কালেক্ট করে নিই তারপরে দেখা যাবে আমি কি ম্যাথোডোলজি ইউজ করি, এরকম কিন্তু না ব্যাপারটা। ঠিক আছে? এখন আমরা ম্যাথোডোলজির ব্যাপারে কিভাবে জানবো? ম্যাথোডোলজির ব্যাপারে আপনি যে আইডিয়াটা যেখান থেকে জেনারেট করেছেন, যে পেপারস গুলো, এখানে আপনি অনেকগুলো পেপারের রেফারেন্স দেখতে পাচ্ছেন, রাইট? প্যারেন্থেসিস আপনি অনেকগুলো সাইটেশন দেখতে পাচ্ছেন। সো দিস পেপারস উইল অ্যাকচুয়ালি গাইড ইউ হাউ দ্য ম্যাথোডোলজি উইল বি ফ্রেমড। ঠিক আছে? সো আমরা ম্যাথোডোলজিটা সেভাবে ফ্রেম আউট করব, এবং ম্যাথোডোলজিটা আপনাকে যতটুকু পসিবল ডিটেইলে আপনাকে একটু কমিউনিকেট করতে হবে। সো আপনি কিন্তু আপনার মোটামুটি আপনার রুট সম্পর্কে আপনি ক্লিয়ার। তো আপনি রুটে কিন্তু এখনো হাঁটা স্টার্ট করেন না, বাট আপনার রুট কোথায় কি আছে এটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া যখন আপনি এক্স এন্ট্রি ডিটেল করতে পারবেন, আপনার কিন্তু সামনের পথটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো আপনি কোন ভেরিয়েবলটা কিভাবে ক্যালকুলেট করবেন, আপনার বেস লাইন ইকুয়েশন কি হবে, আপনি বেস আই মিন আপনার মেইন হাইপোথেসিসটা আপনি কোন ইকুয়েশন দিয়ে কোয়ান্টিফাই করবেন, এই ব্যাপারগুলো আপনি একটু ডিটেলে করতে হবে। এখন এগুলো যখন করবেন, এগুলোকে যতটুকু সম্ভব প্রফেশনাল ওয়েতে করতে হবে। এখন আপনি প্রফেশনাল ওয়ে বলতে আমি কি মিন করছি, আপনি যখন একটা ভালো পেপারে যাবেন ইউল সি দ্যাট যে ভালো পেপারগুলোতে এগুলো ফরম্যাটিং কিভাবে করা হয় বা এগুলো স্ট্রাকচার কিভাবে করা হয়। ফর এক্সাম্পল, প্রত্যেকটা ইকুয়েশন আপনাকে একটা নাম্বার ইউজ করতে হবে, সেই ইকুয়েশনের আপনার রেফারেন্স ইউজ করতে হবে। তারপর আপনার এইভাবে আপনি পরে এটাকে রেফারেন্স দিবেন। তারপর যে এগুলো আপনি মাইক্রোসফট ইকুয়েশনে লিখা, ইটস নট দ্যাট যে আপনি কোথাও থেকে স্ক্রিনশট দিয়ে দিলেন তারপর ক্রপ করে বসিয়ে দিলেন। সো এরকম যখন আমরা দেখি তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মানে আই মিন পেপারের প্রতি যে ইভ্যালুয়েশন, এটা অনেক ডিসকাউন্ট হয়ে যায়। ঠিক আছে? সো দ্যাট উইল হ্যাভ আ কনসিকুয়েন্স অন দ্য আউটকাম উই রিসিভ ফ্রম দ্য প্রজেক্ট। আচ্ছা, তো আপনার হাইপোথেসিস যতটা ইউজুয়ালি আমাদের যে এম্পিরিক্যাল রেজাল্টস আমরা যখন এক্সপ্লেন করি, হাইপোথেসিস অনুযায়ী আমরা এম্পিরিক্যাল রেজাল্টসটা যে যেখানে আমরা এক্সপ্লেন করি সেটা একটু প্যারাগ্রাফ বা সেপারেট সেকশন হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি আছে, আপনার পয়েন্ট আছে, রেফারেন্স আছে। সো এগুলো মেনটেন করতে হবে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। দেন হচ্ছে আমরা যখন ম্যাথোডোলজি সম্পর্কে এক্সপ্লেন করছি বা কোনো একটা আইডিয়া শেয়ার করছি, আমাকে এটার রেফারেন্সটা মেনশন করতে হবে, সাইটেশনটা ক্লিয়ারলি মেনশন করতে হবে। আমরা হার্ভার্ড রেফারেন্সিং বা এপিআই রেফারেন্সিং যেটা ইউজ করি সেটা আমাকে ওটা ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, দেন ফাইনালি আপনাকে মেনশন করতে হবে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আউটকাম। এখন আই রিমেম্বার আমরা কিন্তু জাস্ট সবগুলো এক্স এন্ট্রি কথা বলছি, সো উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বাট আপনাকে একটা আইডিয়া দিতে হবে যে হোয়াট ইউ আর লাইকলি টু সি ফ্রম ইউর পেপার, রাইট? সো এটা এক্সপেক্টেড আউটকাম আমরা এক্সপ্লেন করি। মাইট বি ইউল গেট a very different thing what you expected, but at least you have to explain that you can man can't see the future, but আপনি expected outcome এই section explain করছেন what you want to see in future from analysis of the data. দেন আপনি যে রেফারেন্স গুলো আপনার প্রপোজালে মেনশন করেছেন সেই রেফারেন্স গুলো আপনি এখানে মেনশন করলেন, দ্যাট ক্যান বি আইডিয়া অফ দ্য প্রপোজাল। আর ফাইনালি আপনি একটা সেকশন দিলেন, ইটস এ কাইন্ড অফ গ্যান্ট চার্ট। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে এই আইডিয়াটা শেয়ার করে কাইন্ড অফ আপনি যখন থেকে কাজ শুরু করছেন আর যখন আপনার সাবমিশন, আপনি কখন কোন কাজটা করবেন। মাইট বি আপনার কাছে মনে হচ্ছে ইট মাইট নট বি আ ভেরি, আমরা তো এইভাবে টাইম মেনটেন করি না, আমরা তো সবগুলো কখন করি, ডিপার্টমেন্ট থেকে যখন নোটিশ দেওয়া হবে তোমাদের এত তারিখে সাবমিশন, তখন আমরা সব কাজ শুরু করি কাইন্ড অফ। এটা যেন না হয়। ঠিক আছে? এটা হলে যেটা হবে, আমার ব্যাপারটা ভালো হবে না, আমার লাইফের উপরে স্ট্রেস হবে, আলটিমেটলি আমি এখান থেকে যে একটা ভালো আউটকাম এক্সপেক্ট করেছিলাম সেটা হবে না। সো এটার একটা বেশ ভালো আউটকাম আছে। সো এটা ইট উইল অ্যাকচুয়ালি প্রিপেয়ার ইউরসেলফ মেন্টালি যে আমরা কখন কোন কাজটা শেষ করব। সো এটা যদি আমার একটা প্ল্যানিং এ থাকে, আমরা কিন্তু মোটামুটি একটা ভালো একটা কাজ একটা রিল্যাক্স ওয়েতে, ইটস অবভিয়াসলি ইটস নট এ রিল্যাক্স টাইম, ইটস এ কাইন্ড অফ স্ট্রেসফুল, ভালো একটা প্রজেক্ট পেপার করা
ইটস নট আ ভেরি সিম্পল টাস্ক। সো আপনি যদি একটা ভালো প্রপোজাল, একটা ভালো প্রজেক্ট পেপার উইথ দ্য ভিউ অফ গেটিং এ গুড পাবলিকেশন, এটা যদি আপনি করতে চান, ইউ মাইট নট বি স্লিপ ওয়েল। আপনাকে অনেক কিছু হয়তো কম্প্রোমাইজ করা লাগতে পারে। আপনার যারা হয়তো এটাকে সিরিয়াসলি নিচ্ছে না, তারা হয়তো অন্যান্য কিছুতে কমিটমেন্ট করছে, বাট আপনি যদি এটাতে কমিটেড হন, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, রাইট? সো আপনাকে অবভিয়াসলি আপনার কেন আপনি সিরিয়াস হবেন আমি অলরেডি রিজন গুলো মেনশন করেছি। সো দিস আর মেইন আইডিয়া যে আমরা প্রপোজালে কি কি শেয়ার করি, ঠিক আছে? সো যে স্ট্রাকচারটা দিয়েছি, ইট ইস নট অনলি দ্য প্রজেক্ট পেপার রিসার্চ প্রপোজাল। এটা আপনি যে লাইফে যে কোনো সময় যখন একটা আপনাকে একটা ছোট রিসার্চ, বড় রিসার্চ আপনাকে করতে হতে পারে, সো আপনাকে কিন্তু মোটামুটি এরকম একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে ফলো করতে হয়। আচ্ছা, সো ফাইনালি আমার প্রপোজালটা যখন অ্যাকসেপ্ট হলো, প্রপোজাল হ্যাজ আমাদের প্রপোজালের উপর একটা মার্কস ছিল। সো আপনার সুপারভাইজারকে যদি আপনি একটা ভালো প্রপোজাল দিয়ে কনভিন্স করতে পারেন, সো সুপারভাইজার মাইট গিভ ইউ সাম স্কোর বেসড অন ইউর প্রপোজাল, ঠিক আছে? বাট ইউ ডোন্ট নো যে আপনার অ্যাকচুয়াল স্কোরটা কিভাবে আসছে, রাইট? বাট ইট ইজ ইউর এন্টায়ার ওয়ার্ক, মানে আপনি একদম ডে ওয়ান থেকে যে আপনি আইডিয়া শেয়ার করেছেন সেখান থেকে সাবমিশন পর্যন্ত আপনার সুপারভাইজারের সাথে যে পয়েন্ট অফ কন্ট্রাক্ট প্লাস যে ডকুমেন্টস গুলো শেয়ার করেছেন, বা কিভাবে আপনি ফিডব্যাক নিচ্ছেন বা ফিডব্যাকে কিভাবে ইউটিলাইজ করছেন, ইউর স্কোর ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন এন্টায়ার জার্নি উইথ ইউর সুপারভাইজার, ঠিক আছে? আচ্ছা, এখন আমার যখন প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে গেল, সো আমি তো কাজ শুরু করলাম। সো আমার কাজটা, উই হ্যাড আ ওয়ার্ড কাউন্ট লিমিট উইদিন 8,000। সো আমাদের ডিপার্টমেন্টে ওয়ার্ড কাউন্ট লিমিট নাই, বাট অফেন আমরা যখন অনেক বেশি ওয়ার্ড কাউন্ট দেখি, আমরা সাসপেক্ট করি মাইট বি contributor is more than one, or contributor might be someone else, right? সো আপনাকে একটা 2 মাসে আপনি 8,000, 10,000 বা 12,000 এর চেয়ে বেশি একটা ভালো পেপার রাইট করা আসলে পসিবল না, রাইট? সো হোয়াট এভার, আমরা জাস্ট একটা কমিউনিকেট করলাম যে আমাদের হয়তো ফর্মালি আমাদের ওয়ার্ড কাউন্ট নাই, বাট আপনার পেপারটা যদি অনেক বড় হয়ে যায়, মাইট নট বি আ ভেরি গুড সিগন্যাল টু এনিওয়ান, ঠিক আছে? আবার বেশি ছোট হয়ে গেল সেটা গুড সিগন্যাল না। মোটামুটি একটা মিডিয়াম লেভেল আপনাকে মেনটেন করতে, দ্যাট ক্যান বি 8,000 to 10,000 or 12,000 ইউ ক্যান থিঙ্ক অফ। আচ্ছা, সো ম্যাডাম আপনাকে একদম ডিটেইল স্ট্রাকচার সম্পর্কে শেয়ার করেছেন। সো আমরা অ্যাবস্ট্রাক্টটা সবার শেষে লিখি, বাট অ্যাবস্ট্রাক্টটা পেপারের একটা প্রথমে থাকে, রাইট? বাট এটা আমরা সবার শেষে লিখি, দ্যাট ইজ দ্য হাই লেভেল সামারি অফ দ্য এন্টায়ার ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা ডিটেইল টেবিল অফ কন্টেন্টস মেনটেন করতে হয়। সো টেবিল অফ কন্টেন্টসটা লিঙ্কড আপ থাকবে, এটাও আমরা সবার শেষে করি। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা প্রত্যেকটা সেকশন আমরা মেনটেন করবো। সো ইউ সি যে আমরা ম্যাডাম আপনাকে এক্সপ্লেন করেছে, ফার্স্ট সেকশন ইজ ইন্ট্রোডাকশন, সেকেন্ড সেকশন ইজ অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হাইপোথেসিস ডেভেলপমেন্ট। সো আপনি ভালো পেপার দেখতে হলে ভালো জার্নাল, আমাদের টপ ফাইন্যান্সে যে জার্নালগুলো, ফাইন্যান্সে যে টপ জার্নালস গুলো আছে, সেগুলোর স্ট্রাকচার আপনি দেখতে পারেন যে হাউ দ্য পেপার ফরওয়ার্ডস, রাইট? সো দেন আমরা এখন কিন্তু লিটারেচার রিভিউ নামে সেপারেট কোনো সেকশন থাকে না। লিটারেচার রিভিউ হ্যাজ বিন ইন্টিগ্রেটেড টু দ্য ইন্ট্রোডাকশন পার্ট, রাইট? সো আপনি আচ্ছা, এই ব্যাপারটা কোথায় পাবেন, যেহেতু আমরা এটা শেয়ার করব। সো আপনি ঢাকা ইউনিভার্সিটি রিপোজিটরিতে আপনি এটা টাইটেল লিখে সার্চ করলে আপনি এই ব্যাপারটা পেয়ে যাবেন। আপনার এই যে আমার এই টাইটেলটা লিখে সার্চ করলে আপনি এটা র ফাইলটা পাবেন, ঠিক আছে? এটা জাস্ট ফরম্যাট ফলো করার জন্য আপনাকে শেয়ার করা হচ্ছে। আচ্ছা, সো আপনি ইন্ট্রোডাকশনটাতে আমরা যে ব্যাপারগুলো এক্সপ্লেন করেছি, ম্যাডাম যে ব্যাপারগুলো এক্সপ্লেন করেছে সেটা তো আপনি জানালেন। সো ইউ স্টার্ট উইথ, মানে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। Introduction is obviously important, but introduction of first paragraph is very important. That should immediately catch the attention of the readers. Reader can be anyone, but if we can't convince the reader with the introduction, we can't convince the reader to read the entire paper, right? So you don't know, introduction একটা লাইন লেখার জন্য আপনাকে
কত ঘন্টা সময় দেওয়া লাগতে পারে, ঠিক আছে? সো কতবার আপনাকে স্কেচ করা লাগতে পারে, কতবার চেঞ্জ করা লাগতে পারে, ইটস আপ টু ইউ, ঠিক আছে? বাট ইটস নট ভেরি ইজি টু রাইট কনভিনসিং পেপার, ঠিক আছে, হোয়াটএভার। আচ্ছা, তো এখানে আমরা যখন মেইন আইডিয়াটা এক্সপ্লেন করলাম, তারপরে এটাকে আরেকটু ডিটেইলে এক্সপ্লেন করা হচ্ছে, কাইন্ড অফ এখানে আমরা বলছি যে কি কাজ হয়েছে বা কি কাজ হয় নাই। তাহলে এখান থেকে আমরা মূলত গ্যাপটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এখন আপনি কোথায় কি এক্সপ্লেন করা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন ভালো পেপার পড়বেন, আপনি আহ এই যে সময়টা আপনার সামনে আছে, এই সময়টাতে আপনি একটা ভালো পেপার সামনে রাখবেন, নট নেসেসারি একটা, দুটো বা তিনটা পেপার সামনে রাখেন। আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফের পাশে আপনি লিখেন যে এই প্যারাগ্রাফে কি এক্সপ্লেন করা হয়েছে। আমি যদি 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডে লিখতে চাই বা 3 ওয়ার্ডসে লিখতে চাই, এখানে আসলে কি এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তো তখন আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কোথায় কি এক্সপ্লেন করতে হয় বা কোথায় কি লিখতে হয়। তো আমাদের যেহেতু তিনটা হাইপোথেসিস, আমাকে তিনটা হাইপোথেসিসের জন্য তিনটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা লাগছে। তো একইভাবে আমরা তিনটা ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করেছি। দেন সেই ব্যাকগ্রাউন্ডে যে রেলিভেন্ট লিটারেচার সেটার সাথে আমরা কমিউনিকেট করেছি, সেখান থেকে আমরা কি আইডিয়া পেয়েছি, কি আইডিয়া পাচ্ছি না, সেটা রিডারকে অ্যাওয়ার করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যখন এখানে কথা বলছি, সেই কথার সাথে কোনো একটা ডেটার হয়তো প্রসঙ্গ আসতে পারে। সো ডেটাটা আমরা গ্রাফিক্যালি সামারাইজ করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা ডেটা দিচ্ছি যে কর্পোরেট বন্ড ফান্ডের কেমন হোল্ডিংস থাকে, ঠিক আছে? এখন এই ফিগার গুলো ইউ নাও বিলং টু জেনারেশন অফ টেবল ইউ অর পাওয়ার বিআই। সো এগুলো আমরা আজকে থেকে, মানে আই মিন মাইসেলফ ডিড দিস ওয়ার্ক ইন 5 years back or 6 years back. So this data, this figure might not be very much interactive, but nowadays যেহেতু আপনি একটা টেবল বা পাওয়ার বিআই বা এআই জেনারেশনে বিলং করছেন, সো আপনার ফিগারটা হতে হবে আপনার ইয়ার্স এর সাথে কন্টেম্পোরারি বা আপনার ট্রেন্ডের সাথে কন্টেম্পোরারি, ঠিক আছে? এটা মেইন আপনাকে মেনটেন করতে যতটুকু ইন্টারেক্টিভ করা যায়। প্লাস হচ্ছে আপনার ফিগারের একটা ভালো একটা ক্যাপশন থাকতে হবে। লুক এট দিস ভেরি কেয়ারফুলি, যে আমরা এখানে কি এক্সপ্লেন করছি এবং এই ফিগারটা সোর্স কি বা আমি এই ডেটাগুলো কোত্থেকে পেয়েছি, এটা একটা কমপ্লিট আপনাকে ক্যাপশনে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? সো গুড পেপারস লুক ফর যে আমরা যখন একটা ফিগার বা আমরা যখন একটা টেবল এখানে আমার পেপারে প্রেজেন্ট করছি, রিডার যেন আমার এই ফিগারটা বোঝার জন্য বা আমার একটা টেবল বোঝার জন্য প্যারাগ্রাফে রিড বিটুইন দ্য লাইন করতে না হয়। রিডার যেন সিম্পলি এখানে দেখে বুঝতে পারে, জাস্ট এটা দেখে বুঝে ফেলবে যে আমি এখানে কি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ঠিক আছে? সো the figure or the table should itself be sufficient to understand what has been communicated over here, right? আচ্ছা, দেন আমরা কাজটা কিভাবে করেছি। সো ইন্ট্রোডাকশনে আমরা কি বললাম? প্রথমে আমাদের মেইন আইডিয়াটাকে ডিব্রিফ করা, আইডিয়াটাকে সাপোর্ট করা। তারপর হচ্ছে আমি যে কাজটা করতে যাচ্ছি, মেথোডোলজি সম্পর্কে আপনি একটা প্যারাগ্রাফে বলতে পারেন, ইউ সি যে আমি কিভাবে কাজটা করছি। সো দ্যাট হ্যাজ বিন মেনশনড হিয়ার। দেন আপনার রিসেন্ট যে পেপারস, এই পেপারস গুলোতে আপনাকে অবভিয়াসলি আমরা এক্সপ্লেন করতে হয় যে আমি এই কাজটা করার পর দেশ ও জাতির কি লাভ হবে। সো হোয়াই শুড সামওয়ান বোদার অ্যাবাউট মাই পেপারস, আপনি কন্ট্রিবিউশন, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এখানে, ঠিক আছে? পয়েন্ট ওয়াইজ আপনার একাডেমিক রাইটিং এটা সম্পর্কে জানবেন, যে খুব ক্লিয়ারলি আপনাকে কমিউনিকেট করতে হবে যে ফার্স্ট কি আমার বেনিফিট, সেকেন্ড কি বেনিফিট বা থার্ড কি বেনিফিট, ফাইনালি কি এভাবে। দেন যেটা ম্যাডাম ইমপ্লিকেশনস এর কথা বলছিলেন সেটা। এর আগে আমাদের একটা প্যারাগ্রাফ আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমি যখন মেথোডোলজি সম্পর্কে আইডিয়া দিয়েছি, এরপর আমি যে পেপারের যে ফাইন্ডিংস, এটাকে একটা সামারি করে আপনাকে এক্সপ্লেন করতে হয়। সো মানে আই মিন রেজাল্টের যে সামারি, আপনি যে রেজাল্টটা পেয়েছেন সেটাকে সামারাইজ করতে হয়, ঠিক আছে? সো অফেন আমরা বলি যে ইন্ট্রোডাকশনটা, মানে ইন্ট্রোডাকশন এই পার্ট গুলো আপনি লিখবেন হচ্ছে পেপারের কাজ শেষ করার পরে। So আপনি তো রেজাল্ট সম্পর্কে জানেন না বা আপনি ডিটেইলে ম্যাথোডোলজি কি ইউজ করছেন এটা তো জানেন না। আপনি হয়তো কমপ্লিটলি আপনার এই নলেজটা থাকবে কখন, যখন আপনার পেপারটা কাজ
হয়ে গেছে তখন, ঠিক আছে? সো নট নেসেসারি যে আপনি যখন পেপারে ইন্ট্রোডাকশন শুরু করলেন তখনই আপনাকে কি লিখতে হবে, আপনার সব লিখে ফেলতে হবে, ঠিক আছে? এখানে কিছু গ্যাপ রেখে আপনাকে প্রসিড হতে হবে। আচ্ছা, এবার সেকেন্ড পার্ট আমরা আসি, যে সেকেন্ড সেকশন, সেখানে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হাইপোথেসিস ডেভেলপমেন্ট, ঠিক আছে? So, আমি সে মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করেছি, সে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কি অবস্থা, বা এখানে আমি কর্পোরেট বন্ড ফান্ড নিয়ে কাজ করেছি, ফান্ডের কি অবস্থা, পারফরমেন্স কেমন, ফান্ডের ফ্লোস কেমন, যেটা আমার কাজের সাথে রেলিভেন্ট সেটাকে আমরা কমিউনিকেট করেছি। দেন এখানে আপনি যে ফিগার গুলো মেনশন করছেন, দিস ফিগার শুড বি লিঙ্কড আপ, দিস ফিগার শুড বি লিঙ্কড আপ। সো ইন আপনার তো সফট কপিও সাবমিট করি, so আপনি যখন সুপারভাইজারকে কমিউনিকেট করবেন, সো সুপারভাইজার যখন এটাকে রিভিউ করবে, তো সুপারভাইজার উইল ফিল কমফোর্টেবল যে কোনটা কোথায় আছে, এটাকে লিঙ্ক আপ করা যাচ্ছে, রাইট? দেন আপনি আরেকটা ফিগার দেখেন, এই ফিগার গুলোতে দেখেন আপনি ফিগারের যে ক্যাপশন, এটাকে খুব একটা পলিশ ওয়েতে আপনাকে লিখতে হবে। দেন আপনার হাইপোথেসিস ডেভেলপমেন্ট, আমরা হাইপোথেসিসের ব্যাকগ্রাউন্ড, আমার কোন থটটা কাজ করেছে, বা কোন পেপারস গুলো আমাকে হাইপোথেসিস সম্পর্কে চিন্তা করতে কমিউনিকেট করেছে, এই ব্যাপারগুলো আমাকে লিখতে হয়। দেন আমরা হাইপোথেসিস গুলো ক্লিয়ারলি লিখলাম সেপারেট প্যারাগ্রাফে। দেন আমরা থার্ড সেকশনে চলে গেলাম, স্যাম্পল কনস্ট্রাকশন অ্যান্ড এম্পেরিক্যাল মেজারমেন্ট। আমি যে স্যাম্পলটা করছি অবভিয়াসলি কান্ট ওয়ার্ক অন দ্য পপুলেশন ডেটা, সো আমি কেন এই স্যাম্পলটা নিলাম এটা আমাকে জাস্টিফাই করতে হবে, ডিফেন্ড করতে হবে। তারপর আমি যে মেইন ভেরিয়েবল সেন্টিমেন্ট হোক, মানে আমার এখানে সেন্টিমেন্ট একটা মেজর ভেরিয়েবল ছিল, সেটা আমি কিভাবে মেজার করছি, এই ব্যাপারগুলো আমি মেনশন করছি কোথায়, এখানে এই থার্ড সেকশনে। তারপর আমার যে ইকুয়েশনস গুলো ইউজ করেছে, তারপর আপনার যদি কোনো ফুটনোটের দরকার হয়, আপনি ফুটনোট ইউজ করবেন, সো দ্যাট রিডার ক্যান ইমিডিয়েটলি থিঙ্ক অফ যে আপনি, ফর এক্সাম্পল আমরা রিস্ক ফ্রি রেট কোনটাকে ইউজ করেছি, আপনি ইমিডিয়েটলি মেনশন করেছেন, রাইট? আচ্ছা, নেক্সট, এটা আমরা এক্সপ্লেন করার পরে আমরা যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা সামার স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আপনি জানেন, is the kind of part of the data, মানে ডেটাকে আপনি এক্সপ্লেন করছেন with the help of summary statistics. So you see, just look at the summary statistics, how much detail this summary statistic is. আপনি এগুলো সম্পর্কে সব জানেন, বাট আপনার কোন ভেরিয়েবলটা কি মিন করছে এবং আপনি কত থেকে কত স্যাম্পল করেছেন, এগুলো সবগুলো আপনার এখানে ক্যাপশনের মধ্যে আছে। আমি যেটা একটু আগে বলছিলাম যে আপনার টেবল বা ফিগার এগুলো সেলফ এক্সপ্লেনেটরি হতে হবে, সেটা আপনি যখন মেনশন করবেন অটোমেটিক্যালি আপনার পেপার একটা ভালো কোয়ালিটিতে যাবে। আপনি যে কোনো পেপার দেখবেন যে এইভাবে কোয়ালিটি মেনটেন করা হয়। আচ্ছা, নেক্সট আমরা রেজাল্ট এক্সপ্লেন করছি। রেজাল্টে মূলত আমরা আমার যতটা হাইপোথেসিস সে অনুযায়ী আমরা রেজাল্ট গুলোকে ক্লাসিফাই করি। ইউসি যে আমার প্রথম হাইপোথেসিসের জন্য আমার রেজাল্টের প্রথম সাবসেকশন, সেকেন্ড হাইপোথেসিসের জন্য আমার রেজাল্টের সেকেন্ড সাবসেকশন, এরকম। আচ্ছা, আমরা রেজাল্টস গুলো কিভাবে প্রেজেন্ট করি? আমরা রেজাল্টস গুলো প্রেজেন্ট করি রিসার্চ পেপারের একটা ফরম্যাট আছে, এটা আপনি স্ট্যাটাতে কাজ করেন, ম্যাটল্যাবে কাজ করেন, পাইথনে কাজ করেন, সেখানে কোড আছে যে রিসার্চ পেপারের ফরম্যাটে আমার রেজাল্টসটা কি করে দাও, এক্সপোর্ট করে দাও বা ট্রান্সক্রাইব করে দাও, রাইট? সো আপনি ওই কমান্ডটা ইউজ করতে হবে। দেন আপনি এই একটা ফরম্যাট আমরা জাস্ট দেখালাম, এই যে কাইন্ড অফ রিগ্রেশনের ডেটাগুলো কিভাবে বা রিগ্রেশনের রেজাল্টস গুলো কিভাবে আপনাকে আপনার কমিউনিকেট করতে হয় পেপারে। Often some of us what we do use the স্ক্রিনশট যখন আমরা দেখি অটোমেটিক্যালি আপনার পেপারের প্রতি আমাদের যে ইভ্যালুয়েশন পারসেপশন এটা হেভিলি ডিসকাউন্ট হয়ে যায়, ঠিক আছে? প্লাস হচ্ছে আমরা স্ট্যাটার আউটপুট বা আমার যে কোনো সফটওয়্যারের আউটপুট, এটা যে সফটওয়্যারের উইন্ডোতে যা আসছে রেজাল্টের উইন্ডোতে, এটা পুরোপুরি স্ক্রিনশট নিয়ে আমরা কি করে দিই, পেপারের মধ্যে অ্যাটাচ করে দিই। সো দিস আর নট গুড থিংস অর নট ফেয়ার থিংস, ঠিক আছে? সো এটা আপনাকে করতে হবে। এবং আপনার মাল্টিপল, মানে ইটস নট এ সিঙ্গেল রিগ্রেশন, মানে আপনাকে কয়েকটা ফেজে হয়তো আপনাকে রিগ্রেশন করা লাগতে পারে। ফর এক্সাম্পল আমরা এখানে আমি জাস্ট আপনাকে একটু বলছি যে অ্যাক্টিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড দুটো ক্যাটাগরি যেন আমরা আলাদা করে রিগ্রেশন করেছি।
সো আপনাকে দেখতে হবে যে কিভাবে ডেটাটাকে বা রেজাল্টটাকে প্রেজেন্ট করলে ব্যাপারটা আমি যতটুকু কম স্পেসে এবং বাট ভালো প্রেজেন্টেবল হবে সেই ওয়েতে এক্সপ্লেন করতে পারি, এটা আমরা মেনটেন করব। আচ্ছা, সেইভাবে আমরা রেজাল্ট এক্সপ্লেন করেছি। এবং কথা হচ্ছে আপনি, এটা তো আপনার মেইন রেজাল্টস গেল। এখন নট নেসেসারি যে আপনি এটার মধ্যে লিমিটেড থাকবেন। আপনি হয়তো মাল্টিপল টাইমস আপনি রোবাস্টনেস টেস্ট করতে পারেন, যে আমি যদি এটা এই ইয়ারের ডাটা নিয়ে করতাম, বা আমি যদি এই জায়গায় স্যাম্পলকে লিমিট করে করতাম, বা আমি যদি অন্য স্যাম্পল নিতাম তাহলে কি হতো, এরকম। এখন সবগুলো আপনার মেইন জায়গায় দেওয়া যাবে না, মেইন প্রজেক্টে দেওয়া যাবে না। আপনাকে এডিশনাল যে আপনি রোবাস্টনেস টেস্টের জন্য করেছেন, কিছু লিমিটেড রোবাস্টনেস টেস্ট হয়তো আপনি মেইন পেপারে রেখেছেন, বাট বাকি যে জিনিসগুলো সেগুলোকে আপনাকে হয়তো অ্যাপেন্ডিক্সে ট্রান্সফার করা লাগতে পারে, বা আপনি অ্যাপেন্ডিক্সে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, সো ইউ লুক এট যে আমরা এখানে অনেকগুলো রিগ্রেশনের কাজ এখানে করা হয়েছে, বাট দ্য ওয়ে উই প্রেজেন্টেড হ্যাজ বিকাম ভেরি সামারাইজ ভার্সন অফ মেনি ডিটেইল ওয়ার্কস, ঠিক আছে? এগেন লুক এট দ্য ক্যাপশন। আচ্ছা, তারপর ফাইনালি কনক্লুশন, and that conclusion again should be something very convincing like the introduction, ঠিক আছে? Conclusion is a high level summary, but matter is that conclusion কোনো technical part, technical কোনো explanation থাকবে না। It should be very much kind of qualitative summary of entire work, ঠিক আছে? And you should also acknowledge that what you couldn't do or what you could do, এবং what you are expecting that future researchers will can emphasize on, এই ব্যাপারগুলো আপনি বলতে পারেন কনক্লুশনে, ঠিক আছে? রেফারেন্স ইজ এ ভেরি ক্রিটিক্যাল পার্ট। আমরা যখন পেপার সাবমিট করে ভালো কোথাও, কাইন্ড অফ একটা বিগ পার্সেন্টেজ হচ্ছে ডেস্ক রিজেকশন হয়। সো ডেস্ক রিজেকশনে একটা বড় পার্ট হচ্ছে আমরা রেফারেন্সটা ঠিক মতো করেছে কিনা। সো রেফারেন্সের প্রথম যে কাজটা সেটা হচ্ছে রেফারেন্সের ফরম্যাটটা মেনটেন করতে হয়। আমরা যেটা বলছিলাম হারবার্ট রেফারেন্সিং বা এফএ রেফারেন্সিং, এগুলো আমরা মেনটেন করি, অথবা এপিএ, যেটা মেনটেন করি না কেন, আমাকে মেক শিওর করতে হয় আমি পেপারে যতগুলো সাইটেশন করেছি ততগুলো রেফারেন্সকে আমি এখানে দিয়েছি কিনা। সো আমরা অনেক সময় যেটা করি, এখানে যে সাইটেশন গুলো দিয়েছি, এখানে রেফারেন্স দিয়েছি সবগুলো না, এখানে হয়তো কম দিয়েছি বা বেশি দিয়েছি, বা এমন কিছু রেফারেন্স দিয়েছি যেটা কি করি নাই, এখানে মেনশন করি নাই। রিমেম্বার, এই সাইটেশন রেফারেন্সিং এগুলো ম্যানুয়ালি করা হয় না, এগুলোর জন্য অটোমেটেড মাইক্রোসফট ওয়ার্ডে বা ল্যাটেক্স আপনি যদি ইউজ করেন, সেটার জন্য অ্যাডিন্স আছে। অ্যাডিন্সটা হচ্ছে আপনি সার্চ করবেন, এলসেভিয়ারে অ্যাডিন্স আছে, আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ডিফল্ট অ্যাডিন্স আছে। I'll communicate about which tool you can use, অথবা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, whichever you feel comfortable আপনি করতে পারেন। সো আপনি জাস্ট ওই একটা লাইব্রেরির মতো থাকে, ওখানে আপনি পেপারগুলো অ্যাড করে রাখবেন, সো অটোমেটিক্যালি এই সাইটেশন, অটোমেটিক্যালি এই রেফারেন্সগুলো আপনার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ম্যানুয়াল ওয়ার্ক না। আচ্ছা, তারপর ফাইনাল আপনি অ্যাপেন্ডিক্স পার্টে আসলেন। অ্যাপেন্ডিক্স আমরা যেটা এনামুল ভাই বলছিলেন যে আপনার ডায়াগনস্টিক টেস্ট, সো সব ডায়াগনস্টিক টেস্ট যদি আপনি কোথায় দেন, প্রজেক্ট পেপারে মেইন পার্টে দেন, দ্যাট অফেন ডাজ নট লুক গুড, ঠিক আছে? সো আপনাকে ইভ্যালুয়েট করতে হবে যে আমি কোনগুলা মেইন জায়গায় রাখবো, কোনগুলো অ্যাপেন্ডিক্সে নিয়ে যাবো। সো বাকি জিনিসগুলো হয়তো আপনি অ্যাপেন্ডিক্সে নিয়ে যেতে পারেন। দেন আপনি ফাইনালি অ্যাপেন্ডিক্সে বলতে পারেন যে আপনার ডেটার অ্যাকনোলেজমেন্ট আপনি করলেন, সে ফর এক্সাম্পল ডেটার সোর্স আমরা অ্যাকনোলেজ করলাম, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং যেটা আমার প্রজেক্ট পেপার থেকে একটু ভালো জার্নালে পাবলিশ হয়েছে। সো আমরা এক্সপেক্ট করব যে আপনি যখন প্রজেক্ট পেপারটা করছেন, ইউ লুক এট দ্য বিগ পিকচার, ইউ ডোন্ট টেক ইট অনলি অ্যাজ এ কোর্স। আপনার 2 মাসে এটা করতে হবে, এটাকে লাইটলি নেবেন না প্লিজ। প্রোভাইড ইউর এনার্জি অ্যান্ড এফোর্ট, এটা যেটা হয়তো আপনি ফিউচারে পাবেন না, ঠিক আছে? হোয়াট এভার। এখন আমরা যারা ইকোনোমেট্রিক্স কোর্স করি নাই এমবিএ তে, দে মাইট বি ইন আ নার্ভাস মুড যে আমরা কি সব বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই। সো তাদের জন্য একটা ভালো গাইডেন্স আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে ক্রিস ব্রুকস, আপনার যে ওয়ান অফ মাই ফেভারিট অথর্স ফর
econometrics who has written the Introductory Econometrics for Finance. So this book is very much user friendly. এটা যদি আপনার পাশে রাখেন, আপনি ল্যাপটপে কাজ করছেন, আপনার পাশে এটা যদি রাখেন, যত ধরনের আপনার কোয়েশ্চেন আছে মোটামুটি আপনি সব কোয়েশ্চেন আপনি আনসার পেয়ে যাবেন ইকোনমেট্রিক্স রিলেটেড, যেটা আপনার ফাইন্যান্সের প্রজেক্ট পেপারে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি আপনি এই পেপারে আপনি এখানে সবকিছু মোটামুটি ভালো একটা ডিটেলস পাবেন, এবং এখানে আরো একটা আমি দুইটা জিনিস হাইলাইট করছি। একটা হচ্ছে আপনি ফাইন্যান্সে যে কমনলি যে কাজগুলো করা হয় সেগুলোর একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনি এই বইটাতে পাবেন। উইথ অলসো এই বইটাতে আপনার এই বইয়ের আপনার স্ট্যাটা বা পাইথনে কিভাবে কাজ করতে হয় এটার সাপোর্টিভ ফাইল আছে, সেটাও আমি আপনার সাথে শেয়ার করে দিতে পারি। একটা সেকশন আমি আপনাকে সে টাইম সিরিজ ডেটা, ক্রস সেকশনাল ডেটা, প্যানেল ডেটা, কোন ডেটাকে আপনি কিভাবে ডিল করবেন। সো দিস আর হিয়ার very user friendly. You don't need to have a tutor to understand this. আপনার যদি বেসিক স্ট্যাটিস্টিক্স যদি করা থাকে, you can move forward with this text. প্লাস হচ্ছে আমরা যে এম্পিরিক্যাল একটা প্রজেক্ট পেপার আপনার কাছ থেকে রিকমেন্ড করছি, এটা একটা গ্লোবাল কম্পোনেন্ট, মানে গ্লোবাল এটা প্র্যাকটিস করা হয়। হয়তো 4 মাস বা একটা এন্টায়ার সেমিস্টার, আমরা হয়তো এখানে 2 মাস অফার করি, বাট ছোট করে আপনার রিসার্চ বেস যে মাস্টার্স গুলো সেখানে এটা কম্পোনেন্ট থাকে। এই যে চ্যাপ্টার 15, এটা আপনাকে একটু আমি এমফাসাইজ করছি, এটা একটু রিড আউট করার জন্য। এখানে আমরা যা যা ডিসকাশন করেছি এটার একটা ভালো একটা ব্রিফ পাবেন with a very good detail, even which are the good journals, which are the data sources, how can you work with proposals, what are the sources of good ideas, then how can you write a good paper, what are the components of a good paper, এই জিনিসগুলো এখানে আপনি পাবেন। and much user friendly, মানে এখানে আপনার obviously আপনার রিসার্চ মেথোডোলজি কোর্সটা তো সবার ছিল, সো আপনি ভালোভাবে এটা কম্প্রিহেন্ড করতে পারবেন। দেন হচ্ছে প্যানেল ডেটা অ্যানালাইসিস, এটা সম্পর্কে আমার একটা টেকনিক্যাল সেশন ছিল, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে। এটা আমরা খুব সম্ভবত কখন করেছিলাম, কাইন্ড অফ লাস্ট ইয়ার অর দ্য 24th ব্যাচে খুব সম্ভবত, ইফ আই এম নট রং। আচ্ছা, সো প্যানেল ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার আপনি কিভাবে করবেন, স্ট্যাটার সাথে কিভাবে কাজ করবেন। নাও ইট ইজ ইউ পিপল আর ভেরি মাচ স্মার্ট, আপনি হয়তো পাইথন ইউজ করতে পারেন, আপনি ম্যাটল্যাব ইউজ করতে পারেন, হোয়াট এভার, বাট আমার একটা সেশন আছে, এটা আপনি এখান থেকে দেখতে পারেন। সো উই অ্যাকচুয়ালি ট্রাই টু ওয়াক থ্রু দ্য এন্টায়ার ওয়ার্ক, যে কিভাবে করা যায়। প্লাস হচ্ছে এনামুল ভাইয়ের কয়েকটা সেশন আছে, টেকনিক্যাল সেশন, যে সফটওয়্যার কিভাবে কাজ করতে হয় সেটাও আপনাদের সাথে কমিউনিকেট করা হবে, যেগুলো আমাদের আগের আর্কাইভে যেই রিসোর্সেস গুলো আছে। সো আই থিঙ্ক আমার যতটুকু আজকে শেয়ার করার মতো ছিল ততটুকু আমি বলতে পেরেছি। দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আনিস, সাইফুদ্দিন, এনামুল, অনেক থ্যাঙ্কস। এখন যদিও অনেক রাত হয়ে গেছে, আমি বেশি তো আমি জানি না কোয়েশ্চেন নেওয়ার নিতে পারবো। তারপর যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি